ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার 7। তো ডব্লিউবিপিএসআই, তো ডব্লিউবিপিএসআই এরও রেজাল্ট দিয়ে দিয়েছে। তো তোমাদের মধ্যে যারা পাস করেছো খুব ভালো, মাঠটাকে করো অ্যান্ড দেন তারপর কিন্তু এই জিনিসগুলোকেই আবার বারবার করে পড়তে হবে, ঠিক আছে? চলো দেখি আগের দিনের বাড়ির কাজ যেটা ছিল সেটা। তোমাদের লেখা যারা যারা পাঠিয়েছো আমি প্রত্যেকের লেখা পড়েছি। তো মোটামুটি তোমাদের লেখার হাত খারাপ নয়, তোমাদের লেখার হাত কিন্তু ভালো, বুঝতে পারলে? সেই ক্ষেত্রে আরো একটু মডিফিকেশনের দরকার আছে, সিরিয়াসলি বলছি। কিন্তু এটা অনেকে মনে করছো আমি হয়তো লিখতে পাচ্ছি না, একেবারে ভুল কথা, তোমরা ঠিকঠাকই লিখছো। তো এটার আনসার আজকে আমরা দেখব। এই তিনটে বাড়ি কাজ দেওয়া ছিল, এই তিনটে আনসার আমরা দেখব অ্যান্ড দেন তারপর আজকে ক্লাসের যা কাজ আছে সেটা আমরা করব, ঠিক আছে? দেখো কি ছিল প্যারাগ্রাফ। স্যার স্যার একটু কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আজকে তো আমার ফার্স্ট ক্লাস, তো আমি কালকে ব্যাচটা নিয়েছি। তো মানে কোথায় পাঠাতে হবে লেখা, বা কোথা থেকে হোমওয়ার্ক আমি গুলো পাবো? তোমাদের কপি চেকের একটা গ্রুপ দেওয়া আছে, ওটাতে আচ্ছা শুধুমাত্র মক টেস্টের খাতাটাই সাবমিট হবে, বাকি যা আচ্ছা কিছু হোমওয়ার্ক আমাকে পার্সোনালি পাঠাবে, ঠিক আছে? আমি সব তোমাদের আচ্ছা স্টাডি ম্যাটেরিয়াল বলো, মক টেস্ট বলো, যা যা আছে আজকে যারা নতুন ক্লাস জয়েন করেছো আজকে ক্লাসের শেষে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কি ছিল তোমাদের? দেখো, প্রেসি রাইট করার জন্য বলা হয়েছিল এডুকেশন ইজ নট মিয়ারলি দ্য প্রসেস অফ লার্নিং ফ্রম বুকস অ্যান্ড সিকিউরিং ডিগ্রিজ। ওকে, অর্থাৎ শিক্ষা শুধুমাত্র একটা প্রসেস নয়। কিসের প্রসেস? লার্নিং ফ্রম বুকস অ্যান্ড সিকিউরিং ডিগ্রিজ, অর্থাৎ তুমি বই থেকে কোনো কিছু শিখবে আর তুমি একটা ডিগ্রি অর্জন করবে, এটাই শুধুমাত্র শিক্ষার পদ্ধতি নয়। কি বলছে আরো? ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মাইন্ড, বরং এটা মনেরও বিকাশ ঘটায়। দ্য রিফাইনমেন্ট অফ ক্যারেক্টার, আমাদের চরিত্রের রিফাইন করে, চরিত্রকে উন্নত করে। অ্যান্ড দ্য অ্যাওয়েকেনিং অফ হিউম্যান ভ্যালিউজ, এবং আমাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত করে, ঠিক আছে? এই হচ্ছে এডুকেশন। তাহলে প্রথম লাইনটার মধ্যে আমরা একটা ইনফরমেশন পেয়ে গেলাম, হ্যাঁ, যে শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন করা এবং ডিগ্রি পাওয়া এটাই নয়, বরং মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা, হিউম্যান ভ্যালুজ অ্যাকোয়ার করা, এই ব্যাপারগুলোও রয়েছে। A truly educated person is not one who knows a lot of information. বলছে একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি সে নয় যে অনেক অনেক ইনফরমেশন গ্যাদার করে বসে আছে, but one who can think clearly, act wisely and live nobly. ওকে, অর্থাৎ বরং তাকেই একজন এডুকেটেড পারসন বলা হবে যে স্পষ্টভাবে ভাবতে পারে, জ্ঞানী বা বুদ্ধিমানের মতন কাজ করে এবং মহানভাবে জীবনযাপন করে। এডুকেশন enables a person to differentiate between right and wrong. শিক্ষা একজন ব্যক্তিকে পার্থক্য করতে শেখায়। কিসের পার্থক্য? রাইট অ্যান্ড রং, ঠিক অ্যান্ড ভুলের। and inspires him to work for the welfare of others, এবং এই জ্ঞান তাকে ইন্সপায়ার করে অন্যদের জন্য ভালো কিছু করবার। ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই বর্তমান বিশ্বে এডুকেশন হ্যাজ বিকাম আ পাওয়ারফুল টুল ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেস, অর্থাৎ আজকের এই আধুনিক সভ্যতায় বা আধুনিক বিশ্বে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কিসের? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেসের, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির। ইট ওপেন্স দ্য ডোরস অফ অপরচুনিটি, অর্থাৎ এই শিক্ষা এটা দ্বার উন্মোচন করে। কিসের দ্বার উন্মোচন করে? অপরচুনিটি, সুযোগের। অ্যান্ড এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস টু ওভারকাম পভার্টি অ্যান্ড ইগনোরেন্স, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালকে এম্পাওয়ার করে, শক্তি প্রদান করে তার দারিদ্রতা এবং অজ্ঞানতা থেকে বাইরে বের করতে, সেটাকে ওভারকাম করতে। However, the real purpose of education is often forgotten in the race of jobs and marks. এখান থেকে ভালো করে বোঝো। দেখবা যখনই তোমাদের কোনো প্রেসিজ করতে দেওয়া হবে, একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজে দুটো পার্টে রাইটার লেখেন বা অথার লেখেন। প্রথম পার্টে তিনি
সেই বিষয়টা সম্পর্কে একটা ওভারভিউ দেন, ঠিক, অ্যান্ড দেন তারপর লাস্টের দিকে এসে তিনি তার মনের কথাগুলো বলেন। অর্থাৎ এই যে অথার এই বক্তব্যটা লিখেছেন তিনি কি বলতে চাইছেন সেই জিনিসটাকে রিয়ালাইজ করে তুমি যখন পাঠকের সামনে জিস্ট টুকুন তুলে ধরছো, তার মানে ইউ আর ডুইং প্রেসিজ। ওকে, প্রেসির অন্য কোনো মানে নেই। আগে প্রেসিটা কি এইটুকুন আমরা অনুধাবন করি। প্রেসি হলো যে একজন অথর কিছু একটা লিখেছেন, সেই লেখাটাকে আমি পড়ছি, আমি পড়ে তার কনসাইজড ফর্ম এবং তার ইনার মিনিং তিনি আসলে কি বলতে চেয়েছেন সেই বিষয়টাকে পাঠকের সামনে ছোট্ট করে তুলে ধরবো 1/3 ফর্মে। এটাই হলো প্রেসি। তাহলে এই জায়গা থেকে কি বলছে শোনো এবার। বলছে however the real purpose of education is often forgotten in the race of jobs and marks। অর্থাৎ আজকের এই দুনিয়াতে বা আজকের এই দিনে দাঁড়িয়ে জবস এন্ড মার্কসের রেসে দাঁড়িয়ে সবাই শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য সেটাকেই ভুলে গেছে। Many people acquire degrees but lack moral values, empathy and discipline। অর্থাৎ অনেক ছেলে মেয়েরা বা অনেক মানুষেরও আছে তারা অনেক অনেক ডিগ্রি অর্জন করেছে, বাট তাদের মধ্যে কোনো মরাল ভ্যালিউজ নেই, তাদের মধ্যে কোনো সহানুভূতি নেই, তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। ওকে, such education is incomplete। পাঠক বলতে চাইছে, সরি, অথার বলতে চাইছেন এই ধরনের শিক্ষা, তার মানে তোমরা বুঝে গেছো যে শিক্ষা হতে গেলে মূলত কি কি থাকতে হবে, নলেজের পাশাপাশি তার মধ্যে মরাল ভ্যালুস থাকতে হবে, এমপ্যাথি থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। তাই বলছে যে such education is incomplete। The true taste of education lies not in examinations। বলছে শিক্ষার সত্যিকারের পরীক্ষা, হ্যাঁ, সেটা শুধুমাত্র পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই, বাট ইন বিহেভিয়ার এন্ড কন্ডাক্ট, বরং আমাদের আচরণ এবং স্বভাবের মধ্যেও নিহিত রয়েছে। Therefore, every system of education should aim at the holistic development of human personality। অর্থাৎ তাই শিক্ষার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বা শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত, একজন হিউম্যান ব্যক্তি, একজন হিউম্যান পার্সোনালিটির, একজন মানুষের হলিস্টিক ডেভেলপমেন্ট চাই। হলিস্টিক ডেভেলপমেন্ট মিনস তার এডুকেশন গ্রো করবে, তার মরাল ভ্যালুস গ্রো করবে, তার বিহেভিয়ার গ্রো করবে, তার কন্ডাক্ট গ্রো করবে, এভরিথিং অফ ইট। ওকে, নাও কম্বাইনিং নলেজ উইথ ভার্চু অ্যান্ড ইন্টেলিজেন্স উইথ কম্প্যাশন। খুব সুন্দর। এই প্যাসেজটাকে তোমরা বেশ কয়েকজন খুব ভালো লিখেছো, কিন্তু কিছু কিছু অনাবশ্যক জিনিস যেহেতু যুক্ত হয়ে গেছে তাই আমরা এটাকে নিচ্ছি না। একটা ক্লাস আমি দিনের বেলাতে তোমাদেরকে রাখবো, যেহেতু আমাদের সময় খুব কম, তো দিনের বেলাতে আমরা না কয়েকজনের লেখাকে টেস্ট করব, মানে লেখাকে আলোচনা করব। আর যেহেতু ওই লেখা আলোচনা করতে গেলে আমাদের অনেকটা টাইম কনজিউম করে, তাই ক্লাসটাকে তো আমরা রেকর্ড করব যাতে সবাই দেখতে পারে, শুনতে পারে, বাকি যারা ক্লাসে থাকবে তাদেরও হয়ে যাবে। আমি আজকে তোমাদের একটা গুগল ফর্ম তোমাদেরকে দেব, ওই গুগল ফর্মটাকে কিন্তু সবাই ফিল আপ করে দিও, তাহলে কি হবে আমি মার্কগুলোকে না ট্যালি করতে পারবো। অর্থাৎ গুগল ফর্ম দিলে আমাদের এখানে যে 150 জন মতন আছে তাদের একটা ডেটা আমার কাছে থেকে যাবে, যে যে পরীক্ষা দিচ্ছে সেটাও আমি বুঝতে পারবো, কে কে পরীক্ষা দিচ্ছে না সেটাও আমি বুঝতে পারবো, কে পরীক্ষা দিয়ে প্রথম মক টেস্টে কত পেয়েছিল আর লাস্ট মক টেস্টে গিয়ে কত পাবে, এটা একটা ট্যালি করা সম্ভব হবে। হ্যাঁ, এই জন্য আজকে ক্লাসের শেষে আমি তোমাদের গ্রুপে একটা গুগল ফর্ম দেব, অবশ্যই অবশ্যই ওই গুগল ফর্মটি তোমরা ফিল করে দিয়ে দেবে। ওকে, যেহেতু কালকে তোমাদের প্রথম মক টেস্টের রেজাল্ট আসতে চলেছে, ঠিক আছে। আজকে প্রথম মক টেস্টের আনসার কি আমি দিয়ে দিয়েছি, ওকে, আনসার শিট দিয়ে দিয়েছি। যদি ওখানে কোথাও কোনো ভুল থাকে, যেহেতু আমি ব্যস্ত ছিলাম এই কয়েকদিনে, তাড়াহুড়ো করে করা হয়েছে, আশা করছি ভুল থাকবে না, আমি স্ক্রুটিনি করেছি 2-4 বার করে। তবু যদি কিছু থাকে আমায় একটু ইনফর্ম করবে যে দাদা এই জায়গাটা একটু মনে হচ্ছে সমস্যা হতে পারে, আমি দেখবো আবার ওর জায়গাটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে কি বুঝলাম এটার মাধ্যমে, চলো এর প্রেসিসটা লেখো, এর প্রেসিসটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, সবাই উত্তরটা লেখো, তারপর নিজের লেখার সাথে আমি যে লেখাটা দিচ্ছি এটার সঙ্গে একটু ট্যালি করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কি হলো না হলো। প্রত্যেকে রেডি লেখার জন্য? হ্যাঁ স্যার। ভেরি হ্যাঁ গুড। স্যার। হ্যাঁ সব স্যার। থেকে বড় হ্যাঁ স্যার। কথা, এই যে প্যাসেজটা আমরা দিয়েছিলাম, এই প্যাসেজ পড়েছি অথচ মানে বুঝিনি, এরকম কেউ কি আমরা আছি? থাকলে পরে অবশ্যই বলবো, কিন্তু দাদা এই প্যাসেজটা পড়ে আমরা মানে বুঝিনি, এরকম কেউ আছি আমরা? লজ্জার কিচ্ছু নেই কিন্তু।
স্যার আমি এইমাত্র জয়েন হলাম স্যার। আপনি দিয়েছেন স্যার, বুঝতে পারিনি স্যার, এইমাত্র জয়েন হলাম, তো একবার পড়লে ভালো হতো। আমি বললাম যে তোমাদের আগের দিন প্রেসি করতে বাড়ির কাজ দেওয়া ছিল, তো সেটা তো সবাই লিখে পাঠাওনি। 5 থেকে 7 জন লিখে পাঠিয়েছে। তাহলে বাকিরা যে লিখলে না, কি মনে করে লিখলে না? স্যার বা আপনি লিখতে স্যার আমি বলেছিলেন পারোনি? লিখেছি পরের ইয়ে। দিন দাদা ক্লাসে আমি দেখবেন। স্যার আমি পাঠাতে লিখেছি লিখেছি, বলেন। আমি পাঠাতে পাঠাইনি। কিন্তু পাঠাতে পাঠাইনি। হয়নি, পাঠানোর কথা বলা হয়নি। পাঠাতে বলা হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমারই ভুল হচ্ছে। সবাই কিন্তু লিখবে, হ্যাঁ হ্যাঁ, স্যার মানে আমি যেটা বলছি আচ্ছা সেটা স্যার কিন্তু করতে হবে। সময় কিন্তু বেশি নেই ভাই, হ্যাঁ। এই জন্য আমাদের এখানে প্রত্যেকেই যাতে চাকরি পায় সেই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে। চলো স্যার বলো। স্যার বলছি আমি বাংলা প্রেসি করতে গেলে সেটা ঠিকঠাক করতে পারি, মানে মোটামুটি চেষ্টা করি, কিন্তু ইংলিশটা পড়ার পরে তারপর যে কি লিখবো সেটাই বুঝতে পারি না। ওকে, ঠিক। এটা দেখো, আজকে আমরা প্রেসিসগুলোকে করছি, তখন তুমি ধারণা পাবে। এর জন্যই তোমাদের নোট দেওয়া হয়েছে। নোটের প্রেসিসগুলো পড়ে পড়ে আনসার কি আছে সেগুলো দেখার জন্যই তো দেওয়া হয়েছে বোনটি আমার। চলো এর উত্তর লেখো। তো সবার আগে আমাকে কি করতে হবে? সবার আগে আমাকে টাইটেল লিখতে হবে। তাহলে বলেছি টাইটেল লেখার জন্য যেটা করতে হয়, TITLE টাইটেল বলে কোলন দাও, কোলন দিয়ে লেখো টাইটেল। এই টাইটেলটা কি হওয়া উচিত বলে তোমাদের মনে হচ্ছে? আমি বলবো স্যার এডুকেশন অ্যান্ড সোশ্যালিজম। না, ট্রু পারপাস Aims অফ of এডুকেশন। education. ভেরি গুড, ভেরি গুড, পারপাস অফ স্যার বলার দরকার এডুকেশন। নেই, হয়ে গেছে, পেয়ে গেছি উত্তর আমি। গোলস অফ ট্রু এডুকেশন। না, ট্রু পারপাস অফ এডুকেশন। খুব সুন্দর একটা টাইটেল পেয়ে গেছি। তুমি যেটা বললে গোলস অফ এডুকেশন, এটাও ঠিক আছে, বাট দেখো তার থেকেও ভালো একটা টাইটেল আমরা পেলাম, ট্রু পারপাস অফ এডুকেশন। হ্যাঁ, আমিও এটাই দিয়েছি, তোমরা এটাই দেবে। চলো হেডিং লাগাও। স্যার ট্রু এম হতে পারে, ট্রু এম অফ এডুকেশন। হ্যাঁ অবশ্যই হতে পারে। তাহলে টাইটেল আমি লেখো, ওটাই ট্রু দিয়েছিলাম। পারপাস অফ এডুকেশন। টাইটেল কি হলো তাহলে? টাইটেল হলো ট্রু পারপাস অফ এডুকেশন। এডুকেশনের ট্রু পারপাস, সত্যিকারের পারপাসটা কি, এটাই এই প্রেসিজের মধ্যে আলোচনা করা হয়েছে। স্যার ভেরি গুড। স্যার একটা কথা জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করো। আচ্ছা এই আমি দিয়েছিলাম পারপাস অফ এডুকেশন, এখানে এটা মানে ট্রু দিলে আরো যথার্থ মনে হ্যাঁ, হচ্ছে, তাই ট্রু তো? দিলে আরো যথার্থ হয় টাইটেলটি। ওকে স্যার। ওকে, বেশ। বা স্যার অ্যাকচুয়াল তো দেওয়া যায়, অ্যাকচুয়াল পারপাস। হ্যাঁ অবশ্যই দেওয়া যায়, ঠিক আছে। চলো উত্তর লেখো এবার, উত্তর লেখো। লেখো এডুকেশন ইজ নট এডুকেশন ইজ নট। এই মাইক অফ করো, কারণ মাইক অন আছে। সবাই এটুকুন খেয়াল রাখবে যে কথা বলা শেষ তো মাইকটাকে অফ করব। হ্যাঁ, এডুকেশন ইজ নট just about acquiring knowledge. Education is not just about acquiring, বানান শুনে লেখো, ভুলভাল লিখবে না। ACQUIRING, ACQUIRING, acquiring knowledge, 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 or degrees, DEGREES, degrees। তাহলে এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাকোয়ারিং নলেজ অর ডিগ্রিজ। সেমিকোলন দাও, সেমিকোলন চেনো? ওপরে ফোঁটা নিচে কমা, এটাকে বলে সেমিকোলন। সেমিকোলন মানে কি বলো দেখি? সেমিকোলন মানে কমা আর দাড়ি এর মাঝখানে সেমিকোলন, ঠিক আছে? মানে ফুল স্টপও নয় আবার কমাও নয়। তার মানে অল্প বিরামের, কমা মানে অল্প বিরাম, অল্প বিরামের থেকেও একটু বেশি, আর ফুল স্টপ মানে পূর্ণ বিরাম। তো অল্প বিরাম আর পূর্ণ বিরামের মাঝখানে সেমিকোলন। তাহলে হলো, তোমরা লিখছো এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট একটা কোশ্চেন করব বলো। স্যার, এটা মানে কখন ইউজ করব এই সেমিকোলনটা ইংলিশে? হ্যাঁ দেখো, সেমিকোলনটা কখন ইউজ করবে? আমার এইখানে দেখো, এইখান থেকেই ভালো করে বোঝো, এই জায়গাটা আমার ফুল স্টপ কোথায় আসছে, এইখানে। এখানে দেখো কি বলা হচ্ছে, এডুকেশন ইজ নট মিয়ারলি দ্য প্রসেস অফ লার্নিং ফ্রম বুকস অ্যান্ড সিকিউরিং ডিগ্রিজ। এটা একটা বক্তব্য।
বরং কি হতে পারে এডুকেশন? ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, রিফাইনমেন্ট, ক্যারেক্টার অ্যান্ড দ্য অ্যাওয়েকেনিং অফ হিউম্যান ভ্যালুজ। পাংচুয়েশন নিয়ে আলাদা ক্লাস করার প্রয়োজন এখন নেই, তবুও বলি পাংচুয়েশন রাইটিংস এর ক্ষেত্রে একটা বিরাট বড় গুরুত্ব রাখে। আমি বলেছিলাম না যে সেন্টেন্স মানে কমপ্লিট সেন্স, মনে আছে? সেন্টেন্স মানে হ্যাঁ স্যার। কমপ্লিট সেন্স হ্যাঁ বলেছিলাম হ্যাঁ তো? স্যার। ভেরি গুড। স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখানে যদি আমি ফুল স্টপ দিয়ে দিতাম, ভালো করে বুঝবে, আমি মনে করি এখানে সেমিকোলন দিইনি, সেমিকোলন না দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছি, তাহলে এইবার এটাকে একটু পড়ো তো দেখি। এডুকেশন ইজ নট মিয়ারলি দ্য প্রসেস অফ লার্নিং ফ্রম বুকস অ্যান্ড সিকিউরিং ডিগ্রিজ, এটা বলে ফুল স্টপ। আচ্ছা বলো তো দেখি, এইটুকুন বলে ফুল স্টপ দিলে তোমার মনে কি প্রশ্ন আসতো না যে আচ্ছা তাহলে শিক্ষা কি? বলো, আসতো প্রশ্ন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেই জন্য এখানে আমি ফুল স্টপ দিইনি। তাহলে ফুল স্টপ না দিয়ে এখানে কি দেওয়া হয়েছে? সেমিকোলন দেওয়া হয়েছে, মানে অল্প বিরাম আর পূর্ণ বিরামের মাঝখানে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে যে এইখানে আমার একটা বক্তব্য শেষ হলো, এবার আমার নতুন বক্তব্য চালু হবে এখান থেকে। ওকে, এখানে কমা দিলে কি ভুল হবে? কমা দিলে কি প্রবলেম হতো? কমা দিলে যেটা প্রবলেম হতো, দেখো এখানেও একটা কমা আছে, এখানেও একটা কমা আছে, যার কারণে অ্যাকচুয়ালি কমা আমাদের এই সেন্টেন্সের যে ডিভিশন এটাকে ডিফাইন করতে পারে না কমা। বুঝতে পারছো কি বলেছি? এই জন্য সেমিকোলন এখানে দেওয়া হয়েছে। তার মানে সেমিকোলন কোন একটা কন্ট্রাস্ট, একই বাক্যের মধ্যে একটা প্যাটার্ন কমপ্লিট হয়ে যখন নিউ কোনো প্যাটার্ন চলে আসে তখন তার জন্য প্রয়োগ করা হয় সেমিকোলন। ওকে, লিভ ইট, স্যার বুঝতে এটা পেরেছি। ধীরে ধীরে শিখবে। ওকে, তাহলে এইখানে কি বুঝতে পারলে না বললে নাকি? না স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা বক্তব্য ছিল, ঠিক তার উল্টো বক্তব্য এখান থেকে এখানে এসছে, এই জন্য আমি সেমিকোলন এখানে দিয়েছি। বোঝা গেল? যাতে গোটা সেন্টেন্সটা পড়ে আমি মানেটা বুঝতে পারি। চলো, তাহলে সেমিকোলন দিয়েছো তোমরা প্রেসির মধ্যে। এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাকোয়ারিং নলেজ অর ডিগ্রিজ, সেমিকোলন দিয়ে লেখো, ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার অ্যান্ড ভ্যালুজ। ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ It is the development of character and values. Development, DEVELOPMENT. It is the development of character and values. Okay. এবার তোমরা বলবা, আচ্ছা দাদা এখানে ক্যারেক্টারের কথা বলা ছিল, হিউম্যান ভ্যালুজের কথা বলা ছিল, মাইন্ডের কথা বলা ছিল, তাহলে তুমি এই যে মাইন্ডটাকে বাদ দিয়ে দিলে কেন? দেখো এখানে মাইন্ডটা আমার কাছে আননেসেসারি মনে হয়েছে। কেন আননেসেসারি মনে হয়েছে? যে যার ক্যারেক্টারটা ডেভেলপ করবে, ভালো করে বুঝো, যার ক্যারেক্টারটা ডেভেলপ করবে, যার ভ্যালুজ তৈরি হবে নিজের মধ্যে, তার মাইন্ড তো অটোমেটিক্যালি ডেভেলপড হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে আমরা কিন্তু এখন পরীক্ষার স্টেজে নেই, ভালো করে মাথায় রাখো, আমরা এখন লার্নিং স্টেজে আছি। তাই এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যতটুকুন আমরা যা শিখছি এগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই জন্য কারো ক্যারেক্টার ডেভেলপমেন্ট হলে, কারো হিউম্যান ভ্যালুজ ডেভেলপমেন্ট হলে মাইন্ড অটোমেটিক্যালি ডেভেলপ হয়, তাই এই পার্টটা আমরা দেওয়ার দরকার নেই। বুঝলে কি না? হ্যাঁ স্যার বুঝছি। ভেরি গুড। তাহলে তোমরা লিখলে ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার অ্যান্ড ভ্যালুজ, ফুল স্টপ দাও। দাদা বলছি এই জায়গাটায় কনসিয়াসনেস লিখলে হবে? মানে পুরোটার ক্যারেক্টার এন্ড ভ্যালুজ এর জায়গায় যদি আমি পুরো একেবারে কনসিয়াসনেস লিখে দিই? দেখো কনসিয়াসনেস আমরা লিখবো না, ঠিক আছে? কনসিয়াসনেস লিখবো না এই কারণে যে আমাদের, তুমি কি কনসিয়াসনেস বলছো না কনসিয়াসের কথা বলছো? মানে যেটা সচেতনতা আর কি। হ্যাঁ, মানে চেতনার কথা বলতে চাইছো তুমি। হ্যাঁ। কনসিয়াস মানে হচ্ছে চেতনা। হ্যাঁ, তো চেতনার এখানে আমরা ইউজ করাটা ঠিক হবে না। ওকে, চলো ওকে। চলো তারপর লিখো, তারপরে কি বলা হয়েছে দেখো, একজন ট্রুলি এডুকেটেড পারসন হলে তার কি কি গুণাবলী থাকবে সেই বিষয়ে বলা হয়েছে, তাই না? তাহলে সেই ব্যাপারটা লেখো। লেখো, আ ট্রুলি এডুকেটেড পারসন, আ ট্রুলি এডুকেটেড পারসন, আ ট্রুলি এডুকেটেড পারসন
a truly educated person thinks wisely, THINKS, thinks wisely, WISELY, wisely. আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ আছো যে ডিকটেশন লিখতে পারছো না, মানে আমি বলছি সেটা শুনে শুনে লিখতে পারছো না, এমন কেউ আছো? থাকলে বলো। না, আই থিঙ্ক সবাই লিখতে পারছে, খুব ভালো, ভেরি গুড। আ ট্রুলি এডুকেটেড পারসন থিংস ওয়াইজলি, কমা, আর কি করে সে? থিংস ওয়াইজলি, আর অ্যাক্টস মরালি, নৈতিকতার সাথে কাজ করে, অ্যাক্টস মরালি। স্যার কি মাঝখানে একটা কমা হবে নাকি হ্যাঁ, নর্মাল? অবশ্যই অবশ্যই, থিংস ওয়াইজলি, কমা, অ্যাক্টস মরালি, হয়েছে? আচ্ছা, তারপরে দেখো স্যার আমি, এক স্পেলিংটা বলুন, হ্যাঁ আরেকবার বলো। ওই এক স্পেলিংটা একবার বলুন, ওটা বুঝতে পারছি না। ACTS, অ্যাক্টস, মানে অ্যাক্ট হচ্ছে ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস। ওকে, আচ্ছা এবার দেখো তারপরে লাইনে চলে এসো। বলছে যে এডুকেশন enables a person to differentiate between right and wrong, inspires him to work for the welfare of others. মানে এই যে একজন শিক্ষিত ব্যক্তি, সে ঠিক ভুল জানতে শেখে এবং সমাজের উন্নতির জন্য কিছু করে, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা তো একজন এডুকেটেড পারসন সম্পর্কেই বলা হলো নাকি? তাই এই গোটা লাইনটা এর অর্থ কি দাঁড়ায়? যে একজন শিক্ষিত মানুষ সমাজের জন্য ভালো কিছু করে, তাই না? হ্যাঁ স্যার। মানে সমাজের জন্য কিছু তো করেই। সেই জন্য এই পুরো লাইনটাকে আমরা একটুখানি জুড়বো কিভাবে। তোমরা কি লিখলে আমায় একটু বলো তো দেখি, লাস্ট লাইনটা কি লিখলে? A truly educated person thinks wisely, acts morally. আচ্ছা, তবে লিখো and contributes to society, বাস, and contributes to society। দেখো হয়ে গেল কিনা, মানে এইখান থেকে এই পর্যন্ত কনসাইজড হয়ে গেল। আর ট্রুলি এডুকেটেড পারসন থেকে ওয়েলফেয়ার অফ আদার্স পর্যন্ত দেখো তো এই একটা লাইনে কমপ্লিট হলো কিনা। আর ট্রুলি এডুকেটেড পারসন থিংস ওয়াইজলি, কমা, অ্যাক্টস মরালি অ্যান্ড কন্ট্রিবিউটস টু সোসাইটি, হয়ে গেল। ফুল স্টপ। স্যার এখানে ইন সোসাইটি দিলে ভুল হতো স্যার? নো, কন্ট্রিবিউটস ইন সোসাইটি হয় না, কন্ট্রিবিউটস টু দ্য সোসাইটি হয়। ওকে, ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রিবিউটস টু সামথিং। দা হবে সোসাইটি। You can give it or you can not give it, it is your choice। ফুল স্টপ দাও, তারপরে লিখো। দেখো এখানে দা দিলে প্রবলেমটা কি হয়, আমি কি মুখে দা বলেছিলাম? আচ্ছা, হ্যাঁ, if I said da then I was wrong, কেন? কন্ট্রিবিউট সোসাইটির পরে একটু বলবেন তো, আমি একটু ছুটে গেছে স্যার। and contributes to society, full stop। স্যার থ্যাংক ইউ। এবার এখানে কন্ট্রিবিউট সোসাইটির আগে দা দিলে কি প্রবলেম হবে দাদা? স্যার দেখো সোসাইটির আগে দা দিলে প্রবলেম হবে, ওই ব্যক্তি যে সোসাইটি থেকে বিলং করে সেই সোসাইটির উন্নতির কথা বলা হবে। এই জন্য আর্টিকেলের ব্যবহার কিন্তু খুব ভয়ানক হতে পারে। আমার কথা কি বুঝতে এই আর্টিকেল পেরেছো? নিয়ে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যখন আমি বলছি যে একজন শিক্ষিত ব্যক্তি এই সোসাইটিতে কন্ট্রিবিউট করে, তার মানে সোসাইটি মিন্স দ্য নেশন, মানে সোসাইটির এখানে একটা বিগার সেন্স রয়েছে, মানে সে যে সোসাইটি থেকে বিলং করে সেই সোসাইটি বাকি আরো যে সোসাইটি রয়েছে সব জায়গাতেই উন্নতি হবে, বুঝতে পারলে? যেমন ম্যান ইজ মর্টাল, আরেকটা লাইন বলছি, দা ম্যান ইজ মর্টাল, কোনটা সঠিক বাক্য? ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল, শুধু ম্যান ইজ মর্টাল। দা ম্যান ইজ ম্যান মর্টাল বলতে গেলে সঠিক কোনো নয়। কেন? কারণ দা ইউজ করার সাথে সাথেই ম্যানটা স্পেসিফিক হয়ে যাচ্ছে। ঠিক সিমিলার ওয়েতে এখানে সোসাইটির আগে দা ব্যবহার করলে সোসাইটিটাও স্পেসিফিক হয়ে যাবে, এই জন্য প্রবলেম হয়ে যাবে। ওকে, সো এখানে দা ইউজ করব না। চলো, এই পর্যন্ত সবার হয়ে গেছে, সোসাইটি পর্যন্ত লেখা? হ্যাঁ স্যার।
আচ্ছা হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। তারপরে পরে এবার দেখি, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে, এডুকেশন হ্যাজ বিকাম আ পাওয়ারফুল টুল ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেস। ওকে, খুব ভালো কথা। It opens the doors of opportunity and empowers individuals to overcome poverty and ignorance. এটাও ভালো কথা। দেখো তো এই দুটো লাইনের মাধ্যমে শিক্ষার গুড গুড কোয়ালিটিস গুলো বলা হলো, তাই না? শিক্ষা এটা করতে পারে, শিক্ষা ওটা করতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক তারপরেই দেখো বলা হচ্ছে, however the real purpose of education is often forgotten in the race of jobs and marks. এই জায়গাটাতে এসে একটা আঘাত করা হলো, তাই না? এই দুটো পার্টকে আমরা এবার দেখো কনসাইজ করছি। তোমরা লেখো দো, যদিও, দো, টিএইচ ও ইউজিএইচ, দো, এডুকেশন টুডে, দো এডুকেশন টুডে প্রমোটস প্রগ্রেস, দো এডুকেশন টুডে promotes, PROMOTES, promotes progress, PROGRESS, progress and opportunity. তাহলে কি বললাম? দো এডুকেশন education today promotes progress and opportunity. অপরচুনিটি বানান হচ্ছে OPPORTUNITY, অপরচুনিটি, কমা, কমা মানে কি? এখানে কমা আনলাম, তার মানে কি দাঁড়ালো? তবুও, বুঝেছো? কমা মানে তবুও, ইটস রিয়াল এইম ইজ, ইটস রিয়াল, ইটস মানে বানান কি? ITS. ITS। কেউ যেন অ্যাপোস্ট্রফ কমা ইউজ করো না, ওকে? ITS, ইটস, ইটস মানে ইহার, তবুও ইটস রিয়াল এইম ইজ, রিয়াল এইম ইজ often forgotten, is often forgotten, 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 is often forgotten in the pursuit of marks and jobs. Pursuit spelling, sir. PURSUIT, pursuit. স্যার What is পার্সুট the meaning মানেটা of কি? pursuit? হ্যাঁ, জানতাম তো। pursuit মানে কি? দেখো, pursuing মানে জানো? হ্যাঁ, মানে স্যার পাস বানানো করা, মানে হ্যাঁ, pursuing মানে মানে চেনা চলমান, চলমান, কোনো কিছু চলমান। চলছে বা কোনো কিছুকে তুমি ফলো করছো, অনুসরণ করছো, that চলমান। type, ঠিক আছে? একদম তাই। শেষ তার করা। মানে এখানে দেখো, its real aim is often forgotten in the pursuit of marks and jobs, অর্থাৎ মার্কস আর জবসকে অনুসরণ করতে করতে তুমি শিক্ষার মূল আদর্শটাকেই ভুলে গেছো বা মূল লক্ষ্যটাকেই ভুলে গেছো, এই হচ্ছে সেন্স, ওকে? তো pursuit means to following something or someone, ওকে? আচ্ছা স্যার, এএনডি এন্ড আর এম্পারস্যান্ড এন্ড দুটোর ব্যবহারটা একটু বলে দেবেন সময়। আরেকবার বলো, কি বললে? স্যার, স্যার এএনডি এন্ড হ্যাঁ, আর এম্পারস্যান্ড এন্ড যেটা আছে, মানে এন্ড এর যেটা সিম্বল আছে, এই দুটোর ইউজটা কখন কি হয়? মানে আমরা যখন খুশি কি এন্ড এর জায়গায় ওই হ্যাঁ। এম্পারস্যান্ড সাইনটা দিলে কি হয়ে যায়? না, সবার আগে মনে রাখবে, যে কোনো সাইন যখন আমি ব্যবহার করছি সেটা ফর্মাল রাইটিং এ সাইন ইউজ হবে না, ওকে? মনে করো তুমি একজন অফিসিয়াল ওয়ার্ক করছো, একজন অফিস টু অফিস চিঠি লিখছো বা কোনো একটা নোটিশ পাঠাচ্ছ বা যা খুশি, সেইখানে তুমি ওই সিম্বল ইউজ করবে না। ইউজ অফ সিম্বল ইজ ইনফর্মাল, ওকে? আচ্ছা স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সিম্বলের ইউজ আমাদের লেখার মধ্যে যেন কখনো না আসে, এটা মাথায় রেখো। AND এটাই লিখতে হবে আমাদের, ওই সিম্বল ইউজ করা যাবে না, ঠিক আছে? যেমন যেমন আজকের দিনে দাঁড়িয়ে তোমরা দেখবা কোনো কিছুর দাম লেখার আগে, কোনো কিছুর দাম লিখতে হবে, সেই দামের আগে তো নিশ্চয়ই লেখা উচিত at the rate of, এটা লেখা উচিত না?
এটা লেখা উচিত তো, হ্যাঁ স্যার। কিন্তু সেই জায়গাটায় এই হ্যাঁ স্যার, হ্যাঁ। সিম্বলটাকে ইউজ করা হয়। তো এই সিম্বলটা ইনফর্মাল ইউজ, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বলো বা কোনো খবরের কাগজ বা কোনো বিজ্ঞাপন, এই সমস্ত জায়গায় ইউজ হতে পারে, বাট ফর্মাল রাইটিং এ তোমাকে @ই লিখতে হবে। ওকে, ওটা হচ্ছে সিম্বল ভাই, আর এনডি হচ্ছে ওয়ার্ড। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। ওকে, বেশ। তারপরে চলো, তো পারসুটের মানে কি দাঁড়ালো? অনুসরণ করা মানে বলতে পারো। ওকে, চল তাহলে কি বললাম, its real aim is often forgotten in the pursuit of marks and jobs, ফুল স্টপ দিয়ে দাও, হয়ে গেল। তারপর এই দেখো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। আর কি পড়ে আছে, মেনি পিপল অ্যাকোয়ার ডিগ্রিজ বাট ল্যাক অফ মরাল ভ্যালুজ হচ্ছে। আচ্ছা, অনেক লোকেরা শিক্ষা গ্রহণ করেছে কিন্তু তাদের মধ্যে মরাল ভ্যালুজ এই সমস্ত নেই, এটা বলা হয়েছে। তো তারপর কি বলা হয়েছে, আর কি কি নেই বলা হয়েছে, এমপ্যাথি নেই, ডিসিপ্লিন নেই। তাই বলছে যে সাচ এডুকেশন ইজ ইনকমপ্লিট, তাই ওইটা হচ্ছে ইনকমপ্লিট একটা এডুকেশন। দ্য ট্রু টেস্ট অফ এডুকেশন লাইজ নট ইন এক্সামিনেশনস, তাই শিক্ষার প্রকৃত পরীক্ষা শুধু পরীক্ষার মধ্যেই নেই, বাট ইন বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট, স্বভাব আচরণের মধ্যেও আছে। Therefore, every system of education should aim at the holistic development of human personality, combining knowledge with true virtue and intelligence. Okay, চলো কন্টিনিউ করো, লেখো, ফুল স্টপ দিয়ে লেখো, true education unites unites ভার্ব একটা, তাহলে ট্রু এডুকেশন ইউনাইটস মানে সত্যিকারের শিক্ষা ঐক্যবদ্ধ করে কি কি, নলেজ উইথ ভার্চু হয়েছে, ট্রু এডুকেশন ইউনাইটস নলেজ উইথ ভার্চু and intelligence with compassion, স্টপ, খতম হয়ে গেল প্রেসি। তোমরা বলবা দাদা সব ঠিক আছে বুঝলাম, কিন্তু এই জায়গাটা তো তুমি বললে না, এই জায়গাটা তো আমাদের লেখার মধ্যে আসলো না, তাই না? এই জায়গাটা মানে শিক্ষা ইনকমপ্লিট, এইগুলো না থাকলে, হ্যাঁ স্যার একটা জিনিস একটুখানি বলবেন, এই ইন দা পারসিউ জব এন্ড কি ওটা বলেছিলেন, এন্ড এর পরে, ফর এন্ড এর পরে কোন এন্ড এর পরে, ফরগটেন ইন দা পারসিউ জব, ফরগটেন, না ওখানে অফেন লিখেছিল ফরগটেন, Pursuit of marks and jobs. হ্যাঁ, পারসুট অফ মার্কস অ্যান্ড জবস। এবার তাহলে ভালো করে বোঝো দাদা এটুকুন কেন বাদ দিয়ে দিলে। আচ্ছা দেখো তো এই জিনিসগুলো শুরুতেই আলোচনা করা হয়েছিল কিনা ইন দিস প্যাসেজ, ক্যারেক্টার এন্ড ভ্যালুজ, এই প্যাসেজের শুরুতেই এগুলো আলোচনা করা হয়েছিল। তাহলে এটা কি এই প্যাসেজের মধ্যে এই জায়গাটা এটা আননেসেসারি না আমাদের প্রেসির মধ্যে, বিকজ অলরেডি এর সেন্সটা আমরা ইউজ করে ফেলেছি, এই জন্য এই পার্টটা আমার নেই। আমার পার্টটা কোন জায়গা থেকে আছে, এই যে শুড এইম অ্যাট দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট। নাও হলিস্টিক ডেভেলপমেন্ট ইজ হোয়াট, হলিস্টিক ডেভেলপমেন্ট ইজ নলেজ উইথ ভার্চু অ্যান্ড ইন্টেলিজেন্স উইথ কম্প্যাশন, দ্যাটস অল। বুঝলে? এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আমি প্রতিদিন তোমাদের সঙ্গে প্রেসিজ এরকম করতে থাকবো, যাতে করে ধীরে 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 আমাদের মধ্যে একটা ভাবনা তৈরি হয়ে যায়। ওকে, তাহলে এটা একবার কেউ একজন পুরো প্রেসিজটাকে একবার পড়ো, কমপ্লিট পড়ো। স্যার পড়বো? হ্যাঁ পড়ো। স্যার টাইটেলটা বলছি না স্যার, মানে ইয়ে থেকে পড়ছি পড়ো, তাহলে। টাইটেল থেকেও পড়ো। আচ্ছা স্যার, টাইটেল হচ্ছে স্যার আপনার ট্রু পারপাস অফ এডুকেশন। আচ্ছা কেউ তারপরে স্যার একজন, এক মিনিট দাঁড়াও ভাই, তুমি পড়ার আগে তুমি এক কাজ করো, তুমি পড়ার আগে প্রেসিতে কতগুলো শব্দ হয়েছে গুনে ফেলো তো, আর একজন প্যাসেজে কতগুলো শব্দ আছে গুনে ফেলো তো দ্রুত। স্যার প্রেসিসে 59টা হয়েছে স্যার। প্রেসিজের মধ্যে 59টা শব্দ হয়েছে, খুব ভালো। আর প্যাসেজটার মধ্যে কতটুকুন আছে? আচ্ছা স্যার বলছি যে এখানে এই জিনিসটা যে লেখা আছে যে সাচ এডুকেশন ইজ ইনকমপ্লিট, তো এই জিনিসটা কি মেনশন করতে হবে না, মানে ইনকমপ্লিট স্যার জিনিসটা? 179 180 হবে। কত? 179 180 এমনি হবে। 180টাই, 180 হলে 69 হয়েছে নাকি? 59 স্যার।
ও তাহলে তো একেবারে পারফেক্ট আছে। হ্যাঁ দেখো দেখো আমার বোনটি বলল আমরা এই লাইনটাকে অন্যভাবে লিখলে হয়তো ইউজ করতে পারতাম, কিন্তু তুমি এই সেন্টেন্সের মধ্যে একটা জায়গায় দেখো লিখেছো, দো এডুকেশন টুডে প্রমোটস প্রগ্রেস অ্যান্ড অপরচুনিটি ইটস রিয়াল কমা মানে তবুও ইটস রিয়াল এম ইজ ফরগটেন ইন দ্য পারসুট অফ মার্কস অ্যান্ড জবস লিখেছো। তারপর বলা হচ্ছে যে এই জিনিসগুলো না থাকলে শিক্ষা ইনকমপ্লিট, ঠিক তো? তো তারপরে দেখো তুমি লিখছো যে ট্রু এডুকেশনের কাজটা কি সেটা লিখে দিচ্ছ, যার কারণে ওটা আমাদের এই ধাঁচে যেটা আমরা লিখেছি এটা লেখা না গেলেও চলে। এবার তুমি যদি সাচ এডুকেশন ইজ ইনকমপ্লিট এই পার্টটাকে রাখতে চাও তাহলে কেমন কি লিখবে আমায় একবার পাঠিও। ওকে, সবার লেখা তো সমান হবে এমন তো হতেই পারে না, না আলাদা আলাদা হতে হ্যাঁ পারে। স্যার, আমি বলছিলাম জাস্ট এই যে ইনকমপ্লিট ওয়ার্ডটা কি আমার এখানে মেনশন করাটা দরকার ছিল কি না না করলেও এখানে হবে আমাদের সেটাই? যেটা আমরা প্রিসিজ যেটা করলাম সেখানে আননেসেসারি। চলো এবার কেউ একজন প্রিসিজটা পড়ো টাইটেল সহ। আচ্ছা স্যার স্যার। টাইটেল ছিল স্যার ট্রু পারপাস অফ এডুকেশন, তারপরে প্রেসিটা হচ্ছে স্যার এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাকোয়ারিং নলেজ অর ডিগ্রিজ, তারপরে সেমিকোলন, দেন হচ্ছে স্যার ইট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার্স অ্যান্ড ভ্যালুজ, ফুল স্টপ। A truly educated person thinks wisely, comma, acts morally and contributes to society. Then full stop. তারপরে though education today promotes progress and opportunity, comma, its real aim is often forgotten in the pursuit of marks and jobs. Full stop. True education unites knowledge with virtue and intelligence with compassion. খুব ভালো, খুব সুন্দর হয়েছে। চল তারপরটা নেক্সট যাবো তাহলে। এটা দাদা কিন্তু একটা প্রশ্ন করবো? স্যার একটা কথা বলার ছিল। অবশ্যই অবশ্যই প্রশ্ন করো। মানে এটা আমার এই ব্যাপারে নয়, অন্য একটা প্রশ্ন। আমি আগের দিন একটা পেজে দেখছিলাম মানে বাংলাতেই, ওই যে একটা আমরা ছোটবেলায় পড়েছিলাম না, ওই যে একটা বৃদ্ধ লোকের 3টে ছেলে ছিল, ওই ছেলেগুলো হচ্ছে যে মরার আগে বাবাকে জিজ্ঞেস করেছিল গুপ্তধন কোথায়, বললো মাঠে, মানে মাটির মধ্যে মাঠে লুকোনো আছে, এক্সাক্ট জায়গাটা বলেনি। হুম এরকম একটা গল্প পড়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ বলো তারপর। ওই ওই গল্পটাতে মানে একটা বড় গল্পকে ওখানে প্রেসই করেছে যে অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না, জীবনে সাফল্যের মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম করলে সাফল্য আপনা থেকেই ধরা দেবে, তাই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মানে বাংলা মানে আমরা এটাই বুঝলাম যে ওখানে ওটা আছে, কিন্তু আমি বলতে চাইছি যে কোনো কোনো সময় হতে পারে যে আমরা বুঝতেই পারলাম না যে ওটা গল্পটা কিভাবে, মানে আমরা তো এমন একটা আননোন গল্প দিয়ে দিলাম, আমরা বুঝতেই পারলাম না ওটা গল্প। আমরা কি করি, প্রেসি এই ওখান থেকে আমরা ছোট ছোট জিনিসগুলো থেকে মানে ভেঙে ভেঙে আমরা লিখি, কিন্তু এখানে তো সম্পূর্ণ অন্যটা দিয়ে দিয়েছে, এবারে অচেনা পড়লে আমরা কি করে লিখবো? আচ্ছা, তার মানে আমি যতটুকুন তোমার কথা থেকে বুঝলাম সেটা হচ্ছে যদি আমরা প্যাসেজ পড়ে যদি মানে উদ্ধার না করতে পারি তবে কি করব, এটাই তো মানে তোমার জিজ্ঞাসা? হ্যাঁ মানে ওরকমই কিছু একটা। হ্যাঁ না এরকমই মানে না স্যার, কারণ প্রেসির মধ্যে যে গল্পই দেবে এমন তো কোনো ব্যাপার নেই, যে কোনো বিষয় দিতে পারে প্রেসির মধ্যে। তো আমরা আলটিমেটলি হ্যাঁ আমি এই গল্প প্যাসেজটার দিলে মধ্যে সেটাই কি হবে হ্যাঁ ঠিক ঠিক সেটাই বলছি, শোনো যে আমরা প্যাসেজটাতে কি দেওয়া আছে সেটাই বুঝে উঠতে পারিনি, তা কি লিখবো এই তো প্রশ্ন। হ্যাঁ আচ্ছা এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের কিছু স্ট্রাইকিং জায়গা রাখতে হবে, কিছু কিছু ওয়ার্ডকে কালেক্ট করতে হবে। কি কি কালেক্ট করতে হবে? এই দেখো হাউএভার, ঠিক আছে, হাউএভার কোথায় আছে খুঁজতে হবে, দো কোথায় আছে খুঁজতে হবে, ইয়েট কোথায় আছে খুঁজতে হবে, বুঝতে পারছো? এই সমস্ত জিনিসগুলো হচ্ছে স্ট্রাইকিং জায়গাটা, মানে একটা ধারা চলছে সেই ধারাকে স্ট্রাইক করার জন্য এই ধরনের কন্ট্রাডিক্ট মানে অ্যাডভার্বিয়ালস গুলোকে ব্যবহার করা হয়, বুঝেছো? সো ওই জিনিসটাকে আমি আজকের দিনে শেখাতে চাই না, হ্যাঁ অন্তত একটা মাস যাক, ডিসেম্বরে আমরা ওগুলো শিখবো, ঠিক আছে? কারণ এখনই ওইগুলো শিখিয়ে দিলে যাবে, সব গোল্লাই যাবে। হ্যাঁ চিন্তা করো না, আমি তো আছি, একটু ভরসা রাখো।
ঠিক আছে? হ্যাঁ স্যার স্যার, শোনা আমি ওটা যাচ্ছে? লক্ষ্য করেছি। হ্যাঁ ওই স্যার বাংলাতে মানে কোনো গল্প দিলে তার মোরালিটিটাকে মানে ওরা আর কি ওই ছোট করে যখন লেখা হয় শুধু মোরালিটিটা লেখে, পুরো গল্পটাকে লেখে না। আমিও ওটাই বলছিলাম যে গল্প দিলে ওরা শুধু জাস্ট আমরা যেটুকু মোরালটা জানি, ছোটবেলা থেকে মোরাল বলে একটা জিনিস লিখতাম, ওটুকুটাই লেখে, বাকি আর কিছু লেখে না। এবার আমরা যেটা বুঝতেই পারলাম ওটা গল্প, আমরা তো ওটা ভেঙে ভেঙে লিখবো, তাহলে আমাদের এই জিনিসটা তো ভুল হয়ে যাবে না, ওটাই বলতে চাইলাম। এবার তোমাদের একটা কথা বলি, ওই যে গল্পটাকে মনে করো যে একটা গল্প 200 ওয়ার্ডসের, ওকে, আর প্রেসিসটা যেটা লেখা হয়েছে সেটা 20 শব্দে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটা তো প্রেসি হলো না, রিমেম্বার ইট। হ্যাঁ, ওটাই লেখা আছে ওই প্রেসিতে, আমি দেখলাম এত কোথায় বড় একটা লেখা আছে? গল্পকে জাস্ট 2 লাইনে শেষ করে কোথায় লেখা আছে? একটা বই থেকে। না, এটা অ্যাকচুয়ালি নয়, ওটা আমি একটা বইয়ে সারমর্মটা লেখা পড়েছিলাম আছে। আর কি। দেখো দেখো দেখো, প্রেসিস অ্যান্ড ওই মানে যেটাকে সারমর্ম, ওই জিনিসটা সামারি সামারি জিনিসটা সামারি কিন্তু এক সামারি নয়, ওকে। প্রেসি কথার মধ্যে কি আছে বলতো? সারমর্ম আছে এবং যথাযথ ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? এবং তার জন্য তোমাকে বলেই দেওয়া হবে পরীক্ষার প্রশ্নপত্রে 1/3 ইউ হ্যাভ টু রাইট, 1/3 লিখতে হবে তোমাকে, ওকে। সো সেই ক্ষেত্রে স্যার এটা এটা মাথায় হ্যাঁ রেখে, দাদা। স্যার বইয়ে এটা কি একটু লেখা তো থাকুক প্রিসাইজ না করা। থাকুক ওটা আমার কোনো প্রশ্ন না, বইয়ে কি লেখা আছে না আছে, আমরা এখানে যেটা করছি সেটাই করবে। স্যার প্রেসি মানে তো প্রিসাইজ করা। অবশ্যই প্রেসি ইজ ওয়ান ফর্ম অফ প্রিসাইজ and your writings have মানে must have to be precise, okay. স্যার এটা কি ইনার মিনিংটাকে ফলো করে? অথরের ইনার মিনিংটাকে এক্সপ্রেস করাটাই আমাদের কাজ। অর্থাৎ এই প্যাসেজটা যিনি লিখেছেন তিনি কি উদ্দেশ্য নিয়ে লিখছেন, তার উদ্দেশ্যটা কি, তিনি কি বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, সেটা লেখাই আমাদের কাজ। ওয়ান কাইন্ড অফ রিপোর্টিং ইজ প্রেসি রাইটিং, ওকে। প্রিভিয়াস ক্লাসে তো এটা আমি আলোচনা করেছি। চল, তাহলে আমি কি বললাম বুঝতে পেরেছি সবাই? স্যার একটা কথা বল। তোমরা যে বই থেকেই পড়ো না কেন ওগুলো করলে হবে না, ওয়ার্ড লিমিট আমায় মাথায় রাখতে হবে, 1/3 তো 1/3 করতে হবে। দেখো আমি বলেছিলাম আগের দিন 5 ওয়ার্ডস স্যার প্লাস মাইনাস হতে পারে, তার বেশি কিছু নয়। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। দাদা, তাহলে দাদা স্টোরি পড়লে তাহলে কিভাবে লিখবো যদি কোনো স্টোরি আসে? একদম 1/3 ফর্মেই তুমি লিখবে, তোমার ওই মরাল নীতি কথাটা তো লিখবে, বাট একটু 1/3 ফর্মেই লিখবে, আরো কিছু অ্যাড করবে, কনক্লুড করবে। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝতে হ্যাঁ পারলাম। ওইটাই। স্যার স্যার বলছি ওই প্রেসির ক্ষেত্রে যদি মানে অনেক আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, আমি যদি তোমাদের লাইভ ক্লাসে যদি আমি থাকতাম, প্রত্যেককেই আজকে পেটাতাম, কিন্তু লাইভ ক্লাসে থাকলে প্রত্যেককেই পেটাতাম। ইন দ্য সেন্স এই কারণে, তোমাদের যে নোটটা দেওয়া হয়েছে সেই নোটটাকে পড়েছো? প্রেসি দিনে কয়টা করে প্রেসি হ্যাঁ স্যার, করছো? ওখানে লেখা আছে স্যার, 8টা পয়েন্ট লেখা আছে তো। প্রেসি সম্পর্কে পুরো টিপস, প্রত্যেকটা রাইটিংস এর আগে তার টিপস দেওয়া আছে, এবং সেই টিপস আমি ছাড়লাম। আর বাকি কজন পড়ছি আগে সেটা বলো। স্যার পড়ছি। একদম, হ্যাঁ যারা স্যার না পড়ছো তাদেরকে কিন্তু সামনে থাকলে আমি কিন্তু পেটাতাম, আমি মুখ চোখ দেখলেই বুঝতাম। হ্যাঁ স্যার পড়ো আর পড়ছি, তবে ট্রান্সলেশন গুলো স্যার করতে করতে অনেক নতুন নতুন মিনিং পাচ্ছি। সুন্দর সুন্দর শব্দ পাবে, গঠন পাবে, ভালো লাগবে, মজা লাগবে। দেখো চলো নেক্সট চলে এসো। হ্যাঁ স্যার, অনেকটা টাইম লেগে যাচ্ছে পড়তে। বলো স্যার বলছিলাম আমি তো কোনো বই কিনিনি, আপনার নোটসটাই খালি করছি, ওটাতেই হবে তো? হ্যাঁ নোটসটাই পড়ো, হয়ে যাবে। ঠিক আর আছে। যদি মনে হয় কোনো বইয়ের দরকার তোমার কিনে নিও, 200 টাকা বোধহয় দাম নেবে বই বা কিছু। ঠিক আছে। হ্যাঁ বলো, আর কার কি বক্তব্য আছে? স্যার বলছিলাম অনেকটা টাইম লাগছে মানে ওই পড়তে। হ্যাঁ লাগুক না, তুমি কি টাইম লাগছে মানে কি তোমার কি ট্রেন ধরতে হবে না? না স্যার, মানে একটা মানে 30টা তো কমপ্লিট করা সম্ভবই না একদিনে। না ঠিক আসলে আছে, ওই 30টা মানেগুলো কমপ্লিট না হোক, অনেকগুলো সব 10টা কমপ্লিট হয়েছে দেখতে কিনা হচ্ছে। বলো আগে আমাকে। 10টা কমপ্লিট হয়েছে? না স্যার, ওই 5টা 6টা করে 10টা হচ্ছে কমপ্লিট একদিনে। না হওয়ার মানে তুমি পড়োনি। 10টায় বাবার ফোন নাম্বার বলো। 10টা কমপ্লিট হয়নি,
10টা 30টা পড়তে না স্যার, বলেছি, 10টা 10টা তো কমপ্লিট হচ্ছে হয়নি। না। তার মানে তো তোমার তো গার্জিয়ান কল হয়েছে, মানে বোঝার দরকার আসলে নেই, স্যার পড়ো তো আগে। প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো তো সার্চ করে মানে দেখতে হচ্ছে কি মিনিং বলতে চাইছে, নইলে ভাই তো বুঝতে আমার, পারছি না লাইনটা। আমি অজুহাত শুনতে চাই না, তুমি পড়োনি। স্যার আপনি কি 30টা রিপোর্ট পড়ে আসতে বলেছিলেন? পড়ে আসতে বলেছিলাম মানে বলেছিলাম পড়তে দৈনিক একটা। ও আচ্ছা। আমি কি বলেছিলাম জিনিসটাকে আরো একবার বুঝিয়ে দিই ভাই। হ্যাঁ স্যার। আমি বলেছি যে আমাদের ওখানে কত 127টি বোধহয় প্রেসিস আছে, সরি রিপোর্টস আছে, ওখানে রিপোর্ট 50টি আছে, হ্যাঁ প্রেসি স্যার। আছে, ওখানে 100টি ট্রান্সলেশন আছে, আর 80টি বাংলার প্রতিবেদন আছে। তাহলে এটাকে 1/3 করলে নিয়ে কত দাঁড়ায়, সরি এটাকে 5 ভাগে ভাগ করো দেখি, 5 ভাগে ভাগ করো, 5 দুগুনি 10, 5 5 25, মানে 25 অ্যারাউন্ড। স্যার 5 25 আর 125। আমি যখন কথা বলছি তখন একটু শান্ত থাকো, আমার কথার মধ্যে স্যার স্যার করলে কি করে হবে, সবার কথা তো আমি শুনছি। তাহলে তাহলে দেখো 127 মানে 25-এর অ্যারাউন্ড আমাকে পড়তে হবে। এটা কিসে করছে আমি দেখো, আমি বলছি যে 5 দিনের আমরা একটা সাইকেল তৈরি করব, 5 দিনের একটা সাইকেল তৈরি করব, অর্থাৎ 5 ডে আফটার আফটার, যেহেতু আমাদের যাতে আমরা রিভিশন করতে পারি। তাহলে 127টি রিপোর্টে যদি আমি দৈনিক 25টা রিপোর্ট পড়ি, জাস্ট পড়ছি কিচ্ছু না, 2-3 বার করে রিডিং পড়ছি, বেরিয়ে যাচ্ছি, হয়ে গেল 25টা রিপোর্ট পড়া। এতে কতটা উপকার হবে, আমার কথাটা না শুনলে তো আমার কিছু করার নেই, আমার কথাটা শুনলে তবে গিয়ে না তার রেজাল্ট পাবে। তাহলে 5 দিনের সাইকেলে আমরা পড়া এটাকে কমপ্লিট করব, 25টা করে রিপোর্ট আমরা ডেইলি পড়বো পার ডে। তারপরে চলে এসো 10টা করে প্রেসিস পড়বো পার ডে, আর 20টি করে 20টি করে কি বলে এটাকে ট্রান্সলেশন পড়বো পার ডে, আর 16টা করে প্রতিবেদন পড়বো পার ডে। এটা করলে কি হলো ব্যাপারটা, এটা করলে 5 দিন পর আমার এটা আবার রিভিশনের সুযোগ আসবে। তাহলে একটা মাসের মধ্যে 6খানা 5 দিন আসবে, আসবে কি না? একটা মাসের মধ্যে 6খানা 6 বার 5 দিন ঘুরে ঘুরে আসবে না? তাহলে এক মাসে হ্যাঁ স্যার, হ্যাঁ। স্টাডি ম্যাটেরিয়ালটি 6 বার রিভিশন হবে। পরীক্ষার হলে 100% কিছু না কিছু শব্দ তোমার মাথায় স্ট্রাইক করবেই করবে এই জায়গাগুলো থেকে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? রিভিশনের থেকে বড় কিছু হয় না কখনো। এবার সেই ক্ষেত্রে যদি বলো যে দাদা মানে বের করছি, আচ্ছা প্রথম 10টার মানে বের করো, প্রথম দুটোর মানে বের করো, বাকিগুলো রিডিং পড়ে যাও। এখন রিডিং পড়তে গিয়ে আমাদের তো সব শব্দের মানে জানা লাগে না, আমাদের দু চারটে মানে জানা লাগে, ওই 2-4টেকে একটু আন্ডারলাইন করে দাও, বা একটা খাতা রাখো, নোট বই পাশে রাখো, রেখে ডেট দাও, একটা ডেট দাও যে আজকে মনে করো কত তারিখ, আজকে 13 তারিখ ধরো, আজকে 13th অফ যাই হোক হলো, সেই দিনে 1, 2, 3 করে 4 করে 5 করে লেখো তুমি কোন কোন শব্দের মানেটা জানছো না, পরে মানেটাকে উদ্ধার করো, বা সেই সময়ই করো, অসুবিধা তো নেই। তাহলে নতুন নতুন শব্দটাও শেখা হবে, স্টাডি ম্যাটেরিয়ালটাকে না হ্যাঁ স্যার, কভার ওটা করো। হ্যাঁ বুঝতে পারছো? কারণ এটার মধ্যেই তোমাদের স্যার একটা কথা বলুন। কিভাবে এটাকে লিখতে হয়, কিভাবে এটাকে পড়তে হয়, বা এই বিষয়বস্তুটা কি। দেখা গেল যে আমার কাছে একটা টপিক লিখতে এলো, সেই টপিকটা আমার ধারণাই নেই, আমি কি লিখবো, এটা যাতে না হয় এর জন্য এটা। ওকে, বাকি তোমাদের পরীক্ষার আগে দেখো আমি একটা ওই যে ইউটিউব সেশনে কয়েকটা ক্লাস আনবো, ওর মধ্যে কতগুলো করাবো, যেটা তোমাদেরকে আমি নোট দিয়ে দেবো। কালকে তোমাদের লাস্ট এই যে সপ্তাহটা চলে গেল, মানে কালকে রোববার, এই সপ্তাহের সেকেন্ড মক টেস্ট তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? সেটাকেও ভালো করে দিও, আর গুগল ফর্মটাকে অ্যাপ্লাই করবে। এবার কার কি প্রশ্ন ছিল দেখো, আননেসেসারি কোশ্চেন করবে না, নেসেসারি স্যার কোশ্চেন হলে বলছি যে করো। স্যার বলছি যে বলবো স্যার? বলো। স্যার বলছি যে এই ট্রান্সলেশন গুলো দেখতে বলছেন, মানে আমি ভাবছিলাম যে যদি আমি আগে থেকে না দেখে নিজে ট্রাই করে তারপর যদি ওটা সেটা মানে দেখে নিয়ে সলভ একদম, করি, সেটা তো আরো খুব ভালো। সেটা কি বেটার হবে? হ্যাঁ সেটা অবশ্যই ভালো হবে। মানে আমি আগে নিজে ট্রাই করে নিলাম সবকটা, তারপর আমি যা একদম সলিউশন দেখে নিজে। হ্যাঁ, আচ্ছা স্যার। ট্রান্সলেশনটা দেখে আগে নিজে প্র্যাকটিস করে নিলাম, তারপর আনসারটা হ্যাঁ, দেখলাম যে ওখানে কেমন লেখা আছে, এটা আমার কি ভালো হবে, ভুলভাল হয়েছে সেটা আমি বুঝতে সেলফ পারবো। হ্যাঁ প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পারলে, সব হ্যাঁ সময় তো খাতা চেক ঠিক করে আছে। দেওয়া সম্ভব নয়, এগুলো হ্যাঁ নিজের মধ্য থেকে আনো। হ্যাঁ, কিভাবে এটাকে কমপ্লিট করব, যাতে আমার ওটা পরীক্ষার আগে অন্তত 2-3 বার কমপ্লিট হয়ে যায়, এটা আমার বক্তব্য।
বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বিসিএস এর ক্ষেত্রে দেখো সমস্ত ছেলে মেয়েদেরকে আমি যেমন বলি, একটা এমসিকিউ বই 1000 বই ধরার দরকার নেই, যে কোনো একটা সিঙ্গেল এমসিকিউ এর বই ধরো, সিঙ্গেল এমসিকিউ যেখানে চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে, ওই বইটাকে বারবার করে পড়ে ফেলো, যতগুলো আছে সব বারবার পড়ো পরীক্ষার আগে, 2-4 বার রিভিশন হলে ওই পরীক্ষার হলে অপশন দেখে মাথায় আসবে নিশ্চিত। ঠিক আছে, চলো দ্বিতীয়টা স্যার। দেখো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো দেখি কি কোশ্চেন বলো। স্যার বলছি যে এই আপনি যেমন যে পড়েছিলেন স্যার, এই লাস্ট যে লাইনটা ওটা অনেক যে প্রেসি থেকে মানে গোটা লাইনটাই তোলার মতো হয়ে গেছে। হ্যাঁ তো একদমই তাই, ওরকম এই করলে কি কোনো লাইনটাকে গোটা সমস্যা? তুমি তুলতেই পারো। কেন বলো তো? এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, নলেজ উইথ ভার্চু, ইন্টেলিজেন্স উইথ কম্প্যাশন। এটাই মানে এটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এই জন্য এটাকে ভাঙা যায় না ভাই, আর এটাকে রিরাইটও করা যায় না, বা এটাকে চেঞ্জও করা যায় না, অল্টারও করা যায় না, এই জন্য এটাকে আমরা অ্যাজ ইট ইজ নিয়ে নিয়েছি। ও আচ্ছা, মানে ঠিক। হ্যাঁ আর এটা বলছি ও স্যার একটা যদি জিনিস শোনো, প্যাকেজে ভালো ভালো কিছু ওয়ার্ড হ্যাঁ থাকে অনেক ভালো ভালো সময়। কিছু ব্যাপার বলতে ভালো ভালো কিছু নয়, মানে যেটাকে আমরা যে বলি না বাগধারা বা প্রবচন টাইপের, মানে যেটাকে ইডিয়মস বলি আমরা, মানে হ্যাঁ স্যার। ইডিওম্যাটিক এক্সপ্রেশন। তো ইডিওম্যাটিক এক্সপ্রেশনকে আমরা যদি বিখণ্ডন করি, ভেঙে ফেলি, তাহলে তার মানেই থাকে না কোনো। ওকে, এই টার্মটাকে যেমন আমরা ইংরেজিতে প্রায়শই দেখবা বিভিন্ন সময় বলে অনেকে, যারা স্পিকার, মোটিভেশনাল স্পিকার যারা হন, তারা এই কথাটা ইউজ করে দেখবা, নলেজ উইথ ভার্চু, ইন্টেলিজেন্স উইথ কম্প্যাশন। যদি তোমার মধ্যে জ্ঞান আছে অথচ তোমার মধ্যে ভার্চু নেই, ভার্চু মিন্স হিউম্যান ভ্যালুজ, জ্ঞান আছে বাট হিউম্যান ভ্যালুজ নেই, তুমি অসাধারণ অঙ্ক করতে পারো কিন্তু বাবাকে গালাগালি দাও, তোমার নলেজের কোনো মূল্য নেই। তোমার মধ্যে অসাধারণ ইন্টেলিজেন্স আছে কিন্তু তোমার মধ্যে কোনো কম্পেশন নেই, আবেগ নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই, হবে না। বুঝতে পারছো? এই জন্য এই দুটো টার্ম হচ্ছে, মানে নলেজ উইথ ভার্চু আর ইন্টেলিজেন্স উইথ কম্প্যাশন, এটা যেহেতু ইডিওমেটিক এক্সপ্রেশন, সেই জন্য আমরা প্রিসিতে এটাকে ভাঙিনি, অ্যাজ ইট ইজ লিখেছি। ওকে আচ্ছা স্যার। চলো, unemployment is one of the most serious problems faced by developing countries. কি বললো? যে আনএমপ্লয়মেন্ট একটা অনেক যে ডেভেলপিং কান্ট্রিজ রয়েছে, সেই ডেভেলপিং কান্ট্রিজের একটা সিরিয়াস ইস্যুস। নাও আমরা যদি এই সারা বিশ্বের ইকোনমিকে 3টে ভাগে ভাগ করি, তাহলে সেই 3টে ভাগের ইকোনমিকে আমরা কি কি ক্যাটাগরাইজ করতে পারি? এক হচ্ছে ডেভেলপড ইকোনমি, একটা ডেভেলপিং, আর একটাকে বলি আন্ডার ডেভেলপ। ওকে, নাও তোমরা আমায় বলতে পারবে, ইকোনমিক্সের ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা বলতে পারবে ডেভেলপড ইকোনমি কাদের বলা হয়? ডেভেলপড আমেরিকান ইকোনমিকে ইউএস, রাশিয়া, চাইনা এদেরকে। যারা সার্ভিস সেক্টরে ডেভেলপ। ভেরি গুড, যাদের ইকোনমি ডিপেন্ডস অন সার্ভিস সেক্টর, দে আর ডেভেলপড কান্ট্রি। খুব সুন্দর বলেছো। আচ্ছা, ডেভেলপিং ইকোনমি, such economies who are advancing from primary sector to secondary sector. Okay, যারা প্রাইমারি সেক্টর থেকে যারা স্যার ইন্ডাস্ট্রির দিকে সেকেন্ডারি গ্রো করে, সেক্টর, যারা অর্থাৎ হ্যাঁ প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরে যারা মুভ করছে, তারা ডেভেলপিং কান্ট্রিজ। আর আন্ডার ডেভেলপ কারা? যারা ডিপেন্ডস করছে কিসের উপরে? প্রাইমারি সেক্টরের উপরে। প্রাইমারি সেক্টর। ঠিক আছে, খুব ভালো। তাই যে ডেভেলপিং কান্ট্রিজ গুলো, সেই ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে তারা কোথা থেকে কোথায় মুভ করছে বলো দেখি? প্রাইমারি সেক্টর থেকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বাট সেকেন্ডারি থেকে। এই জায়গাতে আনএমপ্লয়মেন্টের জায়গাটা ক্রিয়েট হয়। এখন কথা হলো, কেন দাদা আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়? ভালো করে বোঝো। একটা মাঠে মনে করো যে একটা গ্রাম, সেই গ্রামের মধ্যে ধরো 100 বিঘা জমি আছে, চাষযোগ্য জমি, আর ওই গ্রামের যে সমস্ত মনে করো 100 জন যুবক ছিল, তারা ওই 100 জন যুবক ওই 100 বিঘা চাষযোগ্য জমিতে চাষাবাদ করে তাদের লাইভলিহুড চালাতো। ঠিক, এবার হলো কি, ওদের পাশের গ্রামে একটা ফ্যাক্টরি এস্টাবলিশ হলো। আর তখন কি হলো, ওদের গ্রামের কয়েকজন ছেলে যারা আগে চাষের কাজে ছিল, তারা পাশের গ্রামের ফ্যাক্টরিতে কাজ নিয়ে চলে গেল। এখন বেশ তারা ভালো ইনকাম করছে, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল তাদের ইনকাম দেখে আরো 10 জন ছেলে
চাষ ছেড়ে চলে গেল ফ্যাক্টরিতে কাজ করতে। এবার যখনই ফ্যাক্টরিতে বেশি লোক সংখ্যা হয়ে গেল তখন মালিক বেতন কমিয়ে দিলে এক তো এরা চাষের কাজটাও হারিয়ে ফেললো, আবার ওই ইন্ডাস্ট্রি সেক্টরে গিয়ে তাদের বেতনটাও কমে গেল, আর সেই জায়গা থেকেই তৈরি হয় আনএমপ্লয়মেন্ট। এই জন্য পৃথিবীতে যত ডেভেলপিং কান্ট্রি তুমি দেখবে, ভারত, তারপরে তোমার চায়না বলো, হ্যাঁ, চায়না কিন্তু ডেভেলপড কান্ট্রি নয়, চায়না ডেভেলপিং কান্ট্রি। ওকে, কেন বলো তো? চায়না প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরে মুভ করছে, কারণ চায়নার সার্ভিস আজ পর্যন্ত পৃথিবীর কেউ গ্রহণ করে না। সার্ভিস সেক্টরে ওরা এখনো নিজেদেরকে মুভ করতে পারেনি, বরং আমাদের বিশ্বাস ভারতবর্ষ চায়নার আগে বেরিয়ে যাবে সার্ভিস সেক্টরে। বুঝতে পারছো? কারণ তোমরা বলতে পারো চাইনিজ ডক্টর সারা বিশ্বে কোথায় কোথায় কাজ করছে, খুঁজে পাবে না, কিন্তু ইন্ডিয়ান ডক্টরস, ইন্ডিয়ান নার্সেস, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, সবাই কিন্তু বিশ্বে বিভিন্ন জায়গায় সেবা দিচ্ছে, সার্ভিস সেক্টরটা উন্নত হচ্ছে। যাই হোক, লিভ ইট। তাহলে আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ফেসড বাই ডেভেলপিং কান্ট্রিজ। বোঝা গেল? ইচ ইয়ার thousands of educated young people complete their studies but fail to find suitable jobs. The cause, বাংলা বলি, প্রত্যেক বছর হাজারো শিক্ষিত যুবক তাদের পড়া শেষ করছে, বাট তারা তাদের সুটেবল জবস পাচ্ছে না। The causes of unemployment are many. এখানে বলছে যে আনএমপ্লয়মেন্টের কারণ অনেক। পপুলেশন ইজ গ্রোয়িং র্যাপিডলি, পপুলেশন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ আর নট ইনক্রিজিং ইন দ্য সেম প্রপোর্শন। কিন্তু শিল্প বা রোজগার সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। এডুকেশন হ্যাজ অলসো বিকাম বুকিশ, এবং শিক্ষাও বর্তমানে যেমন বই ছাপ বা মানে বই হয়ে গেছে। বুকিশ মিনস জাস্ট ওই বই থেকেই জাস্ট পড়েছি, প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই, যা কিছু আছে থিওরিটিক্যাল নলেজ আছে। তাই বলছে এডুকেশন হ্যাজ অলসো বিকাম বুকিশ, প্রডিউসিং ডিগ্রি হোল্ডার্স উইদাউট প্র্যাকটিক্যাল স্কিলস। As a result, there is a wide gap between education and employment. তাহলে তোমরা একবার দেখো, the causes of unemployment are many. এটা একটা বলা হলো, তার মধ্যে বলা হচ্ছে পপুলেশন গ্রো করছে, এটা একটা ব্যাপার, কিন্তু তার সাথে সাথে তাল মিলিয়ে ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না। তারপর বলা হলো একটা কারণ, কথার বলছে যে বর্তমানে যে শিক্ষিত যুবক বা যারা নিজেদেরকে শিক্ষিত বলছে, তাদের শিক্ষাটাও একটু বুকিশ শিক্ষা, মানে ওই থিওরিটিক্যাল নলেজ আছে, তাদের মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ নেই। As a result, there is a wide gap between education and employment. Unemployment leads to frustration, poverty, and sometimes even crime. দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে বলতে বলতে অথার বলছে আনএমপ্লয়মেন্ট মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশনের জন্ম দেয়, দারিদ্রতার জন্ম দেয়, কখনো কখনো তাদের দ্বারা ক্রাইমও হয়ে যেতে পারে। টু সলভ দিস ইস্যু, এইবার দেখো আসছে এক্সামিনার, সরি অথার তার ভাবনায় যে এই ইস্যুটাকে সলভ করার জন্য a new approach is required, একটা নতুন অ্যাপ্রোচ রিকোয়ার্ড। কি অ্যাপ্রোচ? তিনি বলছেন এডুকেশন শুড বি মেড ভোকেশনাল অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড, অর্থাৎ শিক্ষাকে বৃত্তিমূলক করতে হবে বা স্কিল ওরিয়েন্টেড করতে হবে, সো দ্যাট স্টুডেন্টস ক্যান ক্রিয়েট দেয়ার ওন এমপ্লয়মেন্ট ইনস্টেড অফ ডিপেন্ডিং অনলি অন গভর্নমেন্ট জবস। অর্থাৎ যাতে মানে ছাত্ররা নিজেদের কাজ নিজেরাই তৈরি করে নিতে পারে, সরকারের চাকরির উপরে নির্ভর না করে। The government must promote industries, entrepreneurship and rural development programs to absorb the unemployed youth. অর্থাৎ আনএমপ্লয়েড মানে বেকার যুবকদেরকে কাজে লাগানোর জন্য সরকারের কিছু কিছু কাজ করতে হবে, বলে দিয়েছে কি কি কাজ করতে হবে। ইন্ডাস্ট্রি করতে হবে, এন্টারপ্রেনারশিপকে প্রমোট করতে হবে, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস আনতে হবে, এটসেট্রা। Every citizen should realize that self-employment and hard work are the keys to a প্রসপারাস ফিউচার। অর্থাৎ কি কি বলা হলো এখানে? এভরি সিটিজেন শুড রিয়ালাইজ, প্রত্যেকটা নাগরিককে রিয়ালাইজ করতে হবে যে সেলফ এমপ্লয়মেন্ট, মানে সেলফ এমপ্লয়মেন্ট মানে কি, মানে এটাকে বাংলাতে কি সুন্দর একটা শব্দ বলে, কি বলতো? সেলফ স্বনির্ভর। ভেরি গুড, স্বনির্ভর, নিজেকে স্বনির্ভর হতে হবে। হ্যাঁ, অ্যান্ড হার্ড ওয়ার্ক, এবং কঠোর পরিশ্রম করতে হবে।
সেটাই হচ্ছে প্রসপারাস ফিউচারের একটা কি মানে কি বলতে পারো, চাবি বলতে পারো। অনলি ওয়েন পিপল বিকাম প্রোডাক্টিভ, যখন লোকেরা প্রোডাক্টিভ হবে অ্যান্ড সেলফ রিলায়েন্ট এবং আত্মনির্ভর হবে, ক্যান দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট বি এফেক্টিভলি সলভড। খুব সুন্দর একটা লেখা। চলো এইটা তো কয়েকজন লেখনি তো, এটা করেছিলে নাকি প্রথমটাই করেছিলে? স্যার করেছিলাম স্যার, করেছিলাম। আচ্ছা, ওকে ওকে ওকে। তোমাদের লেখাটা শুনতে পারলে ভালো হতো, কিন্তু আজকের ক্লাসে শোনা সম্ভব হবে না, কারণ আজকের ক্লাসে আমরা অন্য কিছু করব। চলো এটার প্রেসিটাকে তোমরা একবার লেখো। সবাই প্যাসেজের মানে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেখো, আনএমপ্লয়মেন্ট হ্যাজ বিকাম আ গ্রেভ ইস্যু। টাইটেল ও টাইটেল, আচ্ছা আচ্ছা, চলো টাইটেলটা বলো তো, টাইটেল কি দেওয়া যায়? এডুকেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। না স্যার দ্য প্রবলেম অফ স্যার Unemployment decrease in nation growth. স্যার Unemployment in developing nation. স্যার আনএমপ্লয়মেন্ট ইম্প্যাক্ট অন ডেভেলপিং নেশনস এন্ড রেমিডিস। নো, The solution for Unemployment cause and its remedies. Unemployment is the the great solution for concern. unemployment issue. এই লাস্টে যে Multiplication দুজন between বললে, এক মিনিট দাঁড়াও, The কজ এন্ড solution for রেমিডিস বললে, unemployment issue. আরেকজন হ্যাঁ স্যার, আমি সলিউশন বললাম। বললে। এই দুটো ঠিকঠাক দিকে এগোচ্ছে, বাকিরা বলো এবার। স্যার আনএমপ্লয়মেন্ট কজ এন্ড ইটস রেমিডিস। ভোকেশনালটা বাদ দাও। Sir, the solution for unemployment issue. একদম একদম ভালো, দ্য সলিউশন ফর আনএমপ্লয়মেন্ট ইস্যু। দেখো তো vocational training to প্যাসেজের মধ্যে- eradicate unemployment. হ্যাঁ ভোকেশনাল, দেখো এখানে ভোকেশনালটাকে বেশি এক্সাজারেট করা হয়নি, এখানে যেটাকে এক্সাজারেশন করা হয়েছে আনএমপ্লয়মেন্ট আর তার সমাধান কি, এটাই বলা হয়েছে না এই প্যাসেজের মধ্যে। Sir, remedies of unemployment. Sir, এটা the challenge. তো আমরা একদম সহজ করে টাইটেল দেব কি, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইটস সলিউশন। সহজ হয়ে গেল। দেখো এই যে আমরা যে টাইটেল Solution থেকে remedies এটাও কিন্তু শেখার আছে। তোমরা যেটা মনে মনে ভেবেছো সেইটাকে আমি না বলে আমার মতন আমি বলছি, এটারও কারণ আছে তো। এই যে তোমাদেরটাকে আমি গ্রহণ করলাম না, আমার যেটা আমি বললাম এবং বলছি সেটাই তোমাকে লিখতে হবে, এরও অর্থ আছে যে আমরা যাতে এগুলোকে নিজেরা রিয়ালাইজ করতে পারি, হ্যাঁ এই ধরনের জিনিসের এরকম নামকরণ করতে হয়। ওকে, দেখো এই প্যাসেজের মধ্যে গোটা প্যাসেজ জুড়ে মানে অর্ধেক অংশ জুড়ে আনএমপ্লয়মেন্ট সম্পর্কে বলা হয়েছে, আর অর্ধেক জায়গায় দেখো টু সলভ দিস ইস্যু, দেখো একবার এই পর্যন্ত আনএমপ্লয়মেন্ট নিয়ে বলা হয়েছে, আর এইখান থেকে আনএমপ্লয়মেন্টের সলিউশন নিয়ে বলা হয়েছে। তাহলে এর নামকরণ 100% আনএমপ্লয়মেন্ট এন্ড ইটস সলিউশন, এর বাইরে আর কিছু নয়। ওকে, এবার কথা হলো স্যার আমি এই ধরনের কইতাম আমরা যদি আনএমপ্লয়মেন্ট এন্ড ইটস রেমিডিস। একদম ভালো, ঠিক আছে ঠিক আছে, এটা একদমই ঠিক আছে, সলিউশন রেমেডিস একই কথা। স্যার একটা স্যার আমি একটা লিখেছিলাম, বলবো? বলো। আনএমপ্লয়মেন্ট ইম্প্যাক্ট অন ডেভেলপিং নেশনস এন্ড রেমিডিস। না ভাই, এটা মানে সেই হয়ে গেল তো, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। ঠিক আছে, আমরা এতটা দূরে যাব না তো, ঠিক আছে একদম। দেখো একটা কথা বলি, কেন যাব না শোনো, কেউ কিছু খারাপ ভাববে না, বোঝার চেষ্টা করবে। প্রেসি মানে কি, একটা বিরাট বড় অংশ তাকে ছোট করে ফেলেছো। এবার এমনও লোক হতে পারে তার ওই প্রেসিটুকুনো পড়ার সময় নেই, বুঝেছো কি বলেছি? প্রেসিটুকুনো পড়ার সময় নেই, সে শুধুমাত্র টাইটেলটুকুনি পড়বে। এবার সেই টাইটেলটাই যদি অনেক বড় হয়ে যায় কি করে হবে? এই জন্য টাইটেল হতে হবে একদম মার্জিত, যেটা আমি গতদিনের ক্লাসে আলোচনা করেছিলাম যে টাইটেলের মধ্যে কি কি থাকতে হবে কি কি থাকতে না হবে। হ্যাঁ, সো দ্য টাইটেল ইজ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইটস সলিউশন। ওকে, চলো হয়েছে, তাহলে নেক্সটটাই যাব নাকি? হ্যাঁ স্যার। স্যার বলছি ইটস এর আই কি ক্যাপিটাল করুন? অবশ্যই। দেখো টাইটেল লিখতে গেলে আর্টিকেল প্রেপোজিশন বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ওয়ার্ডের স্টার্টিংটা
কিন্তু ক্যাপিটালে করবে, স্টার্টিং ক্যাপিটাল, ইউ ক্যাপিটাল, আই ক্যাপিটাল, এস ক্যাপিটাল। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইটস সলিউশন। আর এই টাইটেলের মধ্যে কখনো কোনো সিম্বল ইউজ করবে না। ওকে, চলো লেখো আনএমপ্লয়মেন্ট হ্যাজ ঠিক বিকাম, আছে স্যার। unemployment has become a grave issue in developing nations. Full stop. Unemployment has become a grave issue in developing nations. তোমরা যদি প্রেসিস লেখার সময় খেয়াল করো তাহলে দেখবা প্রথম লাইনে যা আছে সেটা যেন ঠিক অ্যাজ ইট ইজই বসে যাচ্ছে। খেয়াল করেছো? স্যার একটা আরেকবার আগেরটাতে একটু দেখো। বলবেন ওই লাইনটা শুনতে? হ্যাঁ, আচ্ছা লাইনটা বলছি, তারপর আমি যে প্রশ্নটা করলাম এই প্রশ্নের উত্তর আমাকে দেবে। Unemployment has become a grave, G-R-A-V-E, grave means deep, গভীর, grave issue, I-S-S-U-E, issue in developing nations, in developing nations, full stop. দেখো ওই প্রথম লাইন আর আমাদের প্রেসির প্রথম লাইনটা দেখো তো একটু মিল মিল হয়ে যাচ্ছে কিনা প্রত্যেকটাতে। হ্যাঁ সেমি লেখা একটু হ্যাঁ ঘুরিয়ে স্যার। গেছে। এবার হ্যাঁ তোমাদের স্যার। মনে হতে পারে এটা আবার কি হচ্ছে, এক হয়ে যাচ্ছে না। যখনই কোনো লেখা শুরু হয় এটা স্যার পুরো প্রথম লাইনটা লেখাটার আভাসটা পাওয়া যাচ্ছে। এই লেখাটার আভাস দিয়ে দেয়, খুব সুন্দর। এই জন্য আমাদের প্রথম পার্টটা দেখবা সিমিলার সিমিলার হবে, এটা কোনো ইস্যু নয়, এটা ভালো, এটা খারাপ জিনিস নয়। ওকে, তারপরে চলে এসো। তাহলে আনএমপ্লয়মেন্ট হ্যাজ বিকাম আ গ্রেভ ইস্যু, ইস্যু ইন ডেভেলপিং নেশনস। ওকে, ভেরি গুড। এবার এর পেছনে কিছু কিছু কারণ দেখানো হয়েছে, সেটাই লেখো। পপুলেশন গ্রোথ অ্যান্ড ল্যাক অফ ইন্ডাস্ট্রিজ, population growth and lack of industries have created, population growth and a lack of industries, বানান না জানলে সঙ্গে সঙ্গে মাইক অন করে জিজ্ঞেস করবে, ভুলভাল লিখবে না। population growth and a lack of industries have created a gap between education কি বললাম have Sorry, created have তারপরে created a gap between education. have created a gap between education and employment, full stop. Education and employment, full stop. লেখো, full stop লেখো, bookish learning, BOOKISH, bookish learning produces unskilled degree holders. Bookish learning produces unskilled, UNSKILLED, unskilled degree holders, full stop. ফুল স্টপ হয়েছে। unskilled degree, আনস্কিলড ডিগ্রি হোল্ডার্স, আর এই ডিগ্রি হোল্ডার্স এর মাঝখানে একটা হাইফেন দিয়ে দাও, ডিগ্রি হোল্ডার্স, ফুল স্টপ। দ্য সলিউশন লাইজ ইন, LIES, দ্য সলিউশন লাইজ ইন vocational education, comma, the solution lies in vocational education, comma, industrial growth and promotion of self-employment,
অ্যান্ড প্রমোশন অফ সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্টের মাঝখানে একটা হাইফেন আছে, সেলফ হাইফেন এমপ্লয়মেন্ট, ফুল স্টপ। When people become self-reliant, when people become self-reliant, রিলায়েন্ট বানানো হচ্ছে RELIANT, রিলায়েন্ট, নির্ভরতা। সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভরতা। সেলফ স্যার সেলফ ডিপেন্ডেন্ট হবে না? সেলফ ডিপেন্ডেন্ট, হ্যাঁ হতে পারে, হতে পারে। সেলফ ডিপেন্ডেন্ট অর সেলফ রিলায়েন্ট and hard working. When people become self-reliant and hard working, comma, তখন, comma মানে তখন, the challenge of unemployment can be overcome. The challenge, CHALLENGE, the challenge of unemployment can be overcome, full stop. দেখো তো এর থেকে ভালো আর কিছু প্রিসাইজ হতে পারে এটার? লাস্ট লাইনটা The challenge of unemployment can be overcome, full stop. হয়েছে? স্যার প্রথম লাইনে কি গ্রেভ বলেছেন? GRAVE, গ্রেভ। ওকে ওকে স্যার। ওই কবর বানানো যা, এটার মানেও তাই, একই। হ্যাঁ কবর। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। কেউ একজন পড়ো কি লিখলে, বাকিরা সবাই একটু দেখে নিও ঠিকঠাক লেখা হয়েছে কিনা তোমাদের। Unemployment has become a grave issue in developing nation. Population growth and lack of এক মিনিট, হ্যাঁ নেশনস স্যার প্লুরাল করো, প্লুরাল হবে। কান্ট্রিজ লেখা আছে দেখো, তো নেশনস করো, হ্যাঁ ফুল হ্যাঁ স্টপ দাও। হ্যাঁ, তারপর Population growth and lack of industries have created a gap between education and employment. বাহ, Bookish learning produces unskilled degree holders. The solution lies in vocational education, industrial growth, and promotion of self-employment. When people become self-dependent and hardworking, the challenge of the unemployment can be overcome. বাহ, সুন্দর হয়েছে তাই না, বলো? স্যার বুকিশ বানানটা কি? BOOKISH। ওকে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, বলো। আপনি এখানে কেন গভর্নমেন্ট কথাটাকে নিলেন না? দেখো, দ্য গভর্নমেন্ট এখানে মাস্ট তো প্রমোট মেন এক মিনিট শোনো, দ্য গভর্নমেন্ট মাস্ট প্রমোট ইন্ডাস্ট্রিজ, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এই যে ইন্ডাস্ট্রিকে প্রমোট করা, আমি তুমি করতে পারবো? কোনো এনজিও প্রমোট করতে পারবে? কোনো এন্টারপ্রেনারশিপ, না। এই যে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস করা, এন্টারপ্রেনারশিপ করা, ইন্ডাস্ট্রিজ করা, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানে বেকারদেরকে এমপ্লয়েড করা যায়, এই তো। আর এটাকে গভর্নমেন্ট ছাড়া কি আর কেউ করতে পারে? বতাও ভাইয়া, পারে না। সেই সেটা কারণে ঠিক। তুমি একটা লাইনে লিখেছো, দ্য সলিউশন লাইজ ইন ভোকেশনাল এডুকেশন। এটা কে করবে? গভর্নমেন্ট করবে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কে করবে? গভর্নমেন্ট করবে। প্রমোশন অফ সেলফ এমপ্লয়মেন্ট কে করবে? গভর্নমেন্ট করবে। সেই কারণে ওটাকে আলাদা করে দেওয়ার দরকার পড়েনি। বা তুমি এই সেন্টেন্সের মধ্যে কোথায় ঢোকাতে পারতে গভর্নমেন্টকে? দ্য সলিউশন লাইজ ইন, দেখো যে টার্মে এটা লেখা হয়েছে সেখানে গভর্নমেন্ট দেওয়ার কোনো জায়গা নেই। বাকি তুমি যদি অন্যভাবে লিখতে পারো তাহলে অবশ্যই এটাকে ঢোকাতে পারো। বুঝতে পারছো? স্যার বলছি এমনি হতো স্যার, আপনার যে লাইনটা লিখেছেন ও মানে যে গভর্নমেন্ট বলছে যে গভর্নমেন্ট এন্ড আদার অর্গানাইজেশন লাইজ ইন ভোকেশনাল এডুকেশন, এমনি করে মানে কোনোভাবে অ্যাড দেখো, করা যাবে? এখানে তো আদার অর্গানাইজেশনের কথা তো আসবেই না, কারণ প্যাসেজের মধ্যে নেই। গভর্নমেন্টটাই আসতে পারে। তোমরা এভাবে লিখতে পারো যে দ্য সলিউশন মে বি ইন গভর্নমেন্টস এফর্টস। স্যার আমি একটুখানি লিখেছিলাম স্যার, দিস টাইপ অফ এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ
this type of education and industry should be promoted by the government to solve this issue. হ্যাঁ, ঠিক আছে, হতে পারে। ওকে, হতে পারে। চলো, তারপর 3 নম্বর, এইটাকে করেছিলে সবাই বাড়িতে? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা এইটারকে আজকে আমি একটা হোমওয়ার্ক দিব। হ্যাঁ স্যার। আজকে নতুন টপিকটা আমি করব। কি হোমওয়ার্ক হবে এটার উপরে? এটার উপরে হবে যে এটাকে করবে তোমরা, ফার্স্ট অফ অল এই প্যাসেজটাকে তোমরা একবার বাংলাতে কনভার্ট করবে। এই পুরো প্যাসেজটাকে, গোটা প্যাসেজটাকে কিসে কনভার্ট করবে? মানে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। তোমরা বাংলাতে ট্রান্সলেট করবে। তাহলে এটা করলে কি কাজ হলো? 1 নাম্বার বাংলার একটা টপিক কমপ্লিট হলো, বঙ্গানুবাদ। হ্যাঁ, বাংলার একটা টপিক কমপ্লিট হলো, বঙ্গানুবাদ। এবার ওইটা বাংলাটার প্রেসি করবে। কি করবে? বাংলাটার প্রেসিস করবে, মানে সারাংশ লিখবে। সারমর্ম। ওই সারমর্মটার ইংরেজিতে ট্রান্সলেট করবে। কি বাড়ির কাজ থাকলো, সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই প্যাসেজটিকে প্রথমে বাংলাতে ট্রান্সলেট করবে, সেই বাংলা ট্রান্সলেশনেটার সারাংশ লিখবে, ওই সারাংশটিকে ইংরেজিতে ট্রান্সলেট করবে। দেখো তো তোমাদের যে কটা বাংলা টপিক কমপ্লিট হয়ে গেল কিনা। স্যার ওটা চেক করার জন্য পাঠাবো? আমি পরের দিন ক্লাসে জিজ্ঞেস করে শুনবো এটা। আচ্ছা, আমার হিন্দি আছে তো, আমার হিন্দি আছে তো, আমার হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো। হ্যাঁ, তুমি তাহলে হিন্দিতে করবে। আমি হিন্দি পড়তে পারি, অসুবিধা নেই। আমি হিন্দি লিখতে পারি না, বাকি আমি হিন্দি পড়তে পারি। স্যার ঠিক আছে, তুমি হিন্দি আমাকে করে পাঠাবে দেখি। ঠিক আছে, এখন কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য প্রিপেয়ার থেকো। হ্যাঁ, বাংলা খবরের কাগজ টাগজগুলো একটু পড়ো। হ্যাঁ, তোমাকে কিন্তু বাংলা পড়তে লিখতে বলা হবে কিন্তু। ঠিক আছে স্যার, একটা জিনিস একটুখানি আপনি সপ্তাহে কটা করে পড়তে হবে? কি কটা করে পড়তে হবে ভাই? বাংলা খবর কাগজটা স্যার বলছি। ও, যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে? না স্যার, বাংলাটা। বাংলাতে যাদের আছে মাতৃভাষা, তাদের তো কোনো খবর কাগজ পড়তে বলিনি তো। এটা যা ওই যে বললো না, ও হিন্দি ভাষা, ও হিন্দিতে পরীক্ষা দেবে। মানে তোমরা যেমন বাংলায় পরীক্ষা দেবে, আর ওর বাংলা পেপারটা হিন্দি কোশ্চেন গুলোকে আনসার করবে ও, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য ওর একটা বাংলার টেস্ট হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার আগে ওদেরকে আলাদা করে ইন্টিমেট করা হবে। তো সেইখানে বাংলা লিখতে পড়তে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ওই জন্য তুমি ওকেই বললাম, যাদের হিন্দি, বাংলা ছাড়া অন্য যাদের ভাষা আছে, তারা বাংলা ভাষাটাকে যাতে লিখতে পারো, পড়তে পারো, ওরা কিছু তোমাকে লিখে দেবে, সেটা যাতে বুঝতে পারো, এই জায়গাটাতে নিজেদেরকে এনো। ওকে, আচ্ছা, তাহলে আমি আরো একবার ক্লিয়ার করি কি হোমওয়ার্ক আজকে আমি দিলাম তোমাদের। ক্লাস হোমওয়ার্ক, বাকি বাড়ির যে নোটের হোমওয়ার্ক সেটা তো আমি বলেই দিয়েছি কি করে করতে হবে। ক্লাস হোমওয়ার্ক থাকলো এই প্যাসেজটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে 1 নাম্বার। সেই বাংলা ট্রান্সলেশনটাকে সারসংক্ষেপ লিখতে হবে, ওই সারসংক্ষেপটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এটাই হচ্ছে কাজ। প্রত্যেকে হোমওয়ার্ক বুঝে নিয়েছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। স্যার একটা কথা বলবো? বলো। স্যার বলছি, মানে ইংলিশ নিউজপেপার পড়ার কি মানে দরকার আছে এখন? না, এগুলো আননেসেসারি, পড়ার কোনো দরকার নেই। তোমাদের যা নোটস দেওয়া হয়েছে সেই নোটস গুলোকে মন দিয়ে পড়ো। ওকে, আচ্ছা হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ওটা পড়তেই টাইম লাগবে। যখনই তোমাদের মনে হচ্ছে দাদা এটা কারেন্ট টপিকস বা কারেন্ট ইস্যুস হতে পারে, সেটা একটু পড়িয়ে দাও। আচ্ছা চলো দেখি, আমি তোমাদের একটা কারেন্ট অফিস লিখিয়ে দিই বাংলার প্রতিবেদনে। 1 মিনিট দাঁড়াও, আমি এটা চ্যানেলে করাতে চাচ্ছিলাম, করিয়ে দেবো, তবু তোমাদেরও করিয়ে দিই আজকে। খাতা বের করো দেখি। স্যার কথা বলার ছিল স্যার। বলো বলো স্যার। বলছি স্যার, আমি ওই আপনার ওই পেশিগুলো প্র্যাকটিস করছি। পেশিগুলো প্র্যাকটিস করতে গিয়ে একটা জিনিস দেখছি, মানে আপনি যে যে লাইনগুলো দিচ্ছেন আমি ওগুলোই নিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আপনি কমা দিয়ে একটাকেই মানে 2-3টে, আমি যেখানে আমার 2-3টে লাইন হয়ে যাচ্ছে ওটাকে আপনি কমা দিয়ে একটা লাইনে করে দিচ্ছেন। ওই জিনিসটা তো শেখালে ভালো। এই জিনিসটা আমি আগের দিনের ক্লাসে একটু একটু করে বলেছিলাম, মনে পড়ছে? ফ্রেজ
হ্যাঁ স্যার আমাদের মানে আজকের ক্লাসটা না, ফ্রেজিং করা। হ্যাঁ আমাদের এই যে সেন্টেন্স কন্ডেন্সিং, এই সেন্টেন্স কন্ডেন্সিং আমি শেখাবো। ওকে, দেখো আমাদের সময় তো কম আছে, তার ওটা স্যার মধ্যে আমি খুব দ্রুত তোমাদের এই টপিকগুলোকে কমপ্লিট করিয়ে দেবো। হ্যাঁ, একটু চাপ নিও না, যখন যেটা করাচ্ছে সেটা করো। আচ্ছা চলো। হ্যাঁ স্যার মানে ওটা বাংলায় পসিবল হচ্ছে, ইংরেজিতে একটু চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে চাপ নিও না, করে দেবো আমি, করে দেবো। চলো লেখো, হেডিং লাগাও, 12টি রাজ্যে সহ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন। এটা টাইটেল মানে শিরোনাম। আমি বাংলা প্রতিবেদন লেখাচ্ছি একটা, আর এটাকেই তোমাদের বাড়িতে ট্রান্সলেট করার কাজ দেব। তাহলে একটা প্রতিবেদন লিখছো তোমরা এসআইআর এর উপরে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উপরে একটা প্রতিবেদন লিখছো বাংলাতে। শিরোনাম কি দিয়েছো? 12টি রাজ্যে সহ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন। 12টি রাজ্যে সহ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন। ব্র্যাকেটে লেখো SIR ইন ক্যাপিটাল। স্যার আরেকবার বলুন ওটা টাইটেলটা। টাইটেলটা আরেকবার বলবো? হ্যাঁ স্যার। টাইটেল লেখো 12টি রাজ্যে সহ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন, আন্ডার ব্র্যাকেট SIR। সে এখানেও কি এই মানে নামটা কি এইভাবে দিতে হবে, মানে টাইটেল যেটা ইংরেজিতে লিখি, নামটা বলতে মানে কথাটা, মানে ওই টাইটেল যে কথাটা, মানে যেটা আমরা রিপোর্টের ক্ষেত্রে টাইটেল লিখবে না। প্রিসিসি যেমন আমি টাইটেল লিখতে বলছি, রিপোর্টে ওরকম লিখবে না। আচ্ছা ঠিক আছে। রিপোর্টে মাঝখানে জাস্ট টাইটেলটাকে দেবে, এখান থেকে এখানে টাইটেল। ওকে স্যার এসআইআরটা ইংলিশে লিখবো না স্যার বাংলাতে লিখবো এসআইআর বলে? ইংরেজিতে লিখবে আন্ডার ব্র্যাকেট SIR। ওকে এরকম। স্যার পরীক্ষার সময় রিপোর্টে হিন্টস দেওয়া থাকবে? হ্যাঁ স্যার হিন্টস দেওয়া থাকবে পরীক্ষার সময় মানে রিপোর্টে? থাকতে পারে, হ্যাঁ অস্বাভাবিক কিছু নেই। স্যার বলছি স্যার টাইটেলে কি কোনো ওয়ার্ড লিমিট হয়, মানে 5টা বা 6টা ওয়ার্ড লিমিট? দেখো টাইটেল যত শর্ট হবে কনসাইজড হবে তত ভালো হবে, বুঝতে পারলে? ওয়ার্ড লিমিট বলে কিছু হয় না, তবে টাইটেলটা ক্যাচি হওয়া চাই এবং তোমার রিপোর্টের মধ্যে যা আছে সেটা যাতে বোঝা যায় কি আছে বিষয়টা, বুঝলে? ওকে হ্যাঁ স্যার। তাহলে হয়ে গেল। এবার তাহলে কি করবে তুমি? এবার লিখবে। এবার তোমরা একটা জিনিস ভাবো, দাদা এটার যখন আমরা প্রতিবেদন লিখবো তখন কি করব? এটার প্রতিবেদন লেখার জন্য আমার কোনো স্থান লেখার জায়গা নেই, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো নিজস্ব সংবাদদাতা। নিজস্ব বানানো হচ্ছে 9 রশ্মি বর্গজ দন্ত 6 ব, তাই না? নিজস্ব সংবাদদাতা কমা দিয়ে একটা স্থান দিয়ে দাও, এটা কলকাতা দিয়ে দাও। এবার বলবা কেন দাদা কলকাতা দেব? কলকাতা দেবা এই কারণে, এটা হচ্ছে কারেন্ট ইস্যুস এবং এই ঘটনাটা তো সত্যি, পৃথিবী সবাই জানে তো, হ্যাঁ যেটা হচ্ছে, এই জন্য এটাকে লুকোচুরি কিছু নেই। নিউজের সংবাদদাতা কলকাতা, তারপর কমা দিয়ে ডেট, আজকে কত মনে করো যে 20th of অক্টোবর, হ্যাঁ, বা বাংলায় যদি লিখো তাহলে লিখবা 20 তালব্যস্য একার 20 অক্টোবর। এটা কি অক্টোবর নভেম্বর? নভেম্বর আজকে 9 অক্টোবরে চলে যাচ্ছি। 8 হ্যাঁ 20 অক্টোবর মনে করো এই ডেটে লিখছি, বা তোমরা তোমাদের পরীক্ষার ডেট দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারেন্ট ডেট দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ কারেন্ট ডেট দেওয়া যাবে তো? 2025 ব্যাস, হ্যাঁ ও লেখা যেতে পারে, পরীক্ষার ডেট লিখলেও কোনো অসুবিধা নেই। নিজস্ব সংবাদদাতা কলকাতা 20 মে অক্টোবর 2025 হয়ে গেল। এই নিজস্ব সংবাদদাতা তোমরা যদি চাইতে ওই টাইটেলের পাশে ডান সাইডে নিচে লিখে দিতে পারতে, বা এখানে লিখলেও হবে, কোনো ক্ষতি নেই। এইটুকুন লেখার পরে এবার তুমি রিপোর্টটাকে লিখছো। স্যার কলকাতা না দিয়ে যদি মানে যেখানে থাকি সেখানে মানে নাম দিই? এটাকে অ্যাভয়েড করাই ভালো, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেই এই ধরনের ক্ষেত্রে
একটা রাজ্যস্তরীয় ব্যাপার, সেহেতু কলকাতা দেওয়াই শ্রেয়। ওকে, ওকে ওকে হ্যাঁ, কারণ স্পেসিফিক নাম দিলে ওটা আবার ওই রুলস ভায়োলেশনের মধ্যে চলে যেতে পারে। হ্যাঁ, এটাই আর আর কি। একটা কথা, মানে রিপোর্টের টাইটেলে আন্ডারলাইন দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই আন্ডারলাইন দেওয়া যায়, কিচ্ছু ইস্যু নেই। ঠিক। ঠিক স্যার আছে, নাম না দিলে কোনো অসুবিধা আছে কি? নাম কলকাতা যদি না হ্যাঁ, লিখি? এখানে যদি কলকাতা না দাও তাতে কোনো অসুবিধা নেই। নিজস্ব সংবাদদাতা 20 অক্টোবর 2025 ব্যাস। ঠিক আছে, লেখো এবার। এবার ঘটনা হচ্ছে, তোমাদের যদি সত্যি কথা বলি, এই এসআইআর ফেসআইআর এগুলো পরীক্ষাতে আসবে, কিন্তু আসবে নেগেটিভ সেন্সে। নেগেটিভ সেন্স মানে মানে আজকে আমরা এখন যে প্রতিবেদনটা লিখবো, এটা পজিটিভ সেন্সে লিখবো, কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষা এটা আসবে নেগেটিভ সেন্সে। বুঝতে পারছো কি আসবে? বুঝতে সাপোজ পেরেছি কারোর স্যার। নাম বাদ আসবে গেছে, হচ্ছে, হ্যাঁ, যে এই ফালতু কাজ করার জন্য মানুষের হয়রানি হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এই বিষয় নিয়ে আসতে পারে। সো আমি আজকে তাহলে পজিটিভটা লেখাচ্ছি কেন? কারণ এসআইআর সম্পর্কে তো জানতে হবে, আমাদের ধারণা থাকতে হবে, তাই এটা লেখাচ্ছি। আর আমাদের পরীক্ষায় আসতে স্যার পারে কি, আপনার কি নেট ইস্যু? মানে আপনি কি জিনিসটা বললেন আমরা শুনতে পাইনি আসলে। মানে আমি কি বলেছি সবাই শুনতে পাওনি? না না হ্যাঁ স্যার শুনতে পেয়েছি। না না স্যার শোনা গেছে। না স্যার, শোনা গেছে, আচ্ছা, শোনা গেছে, শোনা ঠিক গেছে। আছে, তাহলে হয়তো বন্টির নেট ইস্যুস হয়েছে। আমরা এখানে ওনার নেট নেট ইস্যুস ইস্যু। হওয়ার মানে ইয়ে নেই, কারণ আমার ব্রডব্যান্ড রয়েছে, তো নেট ইস্যুস হওয়ার কথা নয়। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। আমি বললাম যে আজকে এই যে প্রতিবেদনটা আমরা লিখছি, এটা আমরা এসআইআর এর পজিটিভ পজিটিভ ব্যাপারগুলোকে লিখবো। ওকে, আর আমাদের রাজ্য সরকার যেহেতু, বুঝতেই পারছো, তারা কি পরীক্ষা দেবে সেটাকে আমরা লিখবো, কয়েকদিন পরে লিখে দেবো আমি। ঠিক আছে, কারণ এখনো পর্যন্ত এসআইআর নিয়ে কোনো ধরনের কিছু ঘটনা ঘটেনি, তাই আমরা একটু অপেক্ষা করছি যাতে কিছু একটা ঘটে, তাহলে গিয়েই নিউজ হবে। বুঝেছো? ওকে, লেখো এবার। ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার 12টি রাজ্য 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার, এই যার হিন্দিতে পরীক্ষা দেবে সেই বাংলাগুলো বললে বুঝতে পারো তো? বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে, নো ইস্যু, খুব ভালো, তুমি পাস করে যাবে, অসুবিধা হবে না ওই ল্যাঙ্গুয়েজ টেস্টে। চলো, ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার দ্বিতীয় পর্যায়ের বিশেষ নিবিড় সংশোধন, ভোটার তালিকার দ্বিতীয় পর্যায়ের বিশেষ নিবিড় সংশোধন, ব্র্যাকেটে লিখে দেবে SIR, কর্মসূচি শুরু করেছে। এবার অনেকে দেখবা এখানে লেখে শুরু করেছেন, এমনটা লেখে, কিন্তু মনে রাখবা একটা ইনস্টিটিউশনকে আমাদের সম্মান দেওয়ার দরকার নেই। বাংলাতে করেছেন, তিনি, এমনটা হয় না কখনো, ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। যদি এখানে লেখা থাকতো নির্বাচন কমিশনার, তাহলে তোমরা লিখতে করেছেন, কিন্তু এখানে যেহেতু নির্বাচন কমিশন লেখা রয়েছে, তাই তোমরা লিখবা করেছে। মনে থাকবে এই ব্যাপারটা, এটা কিন্তু দৃষ্টিকটু হয় ব্যাপারটা। দেখবা বর্তমানে এই যে মিডিয়াতে, খবরের কাগজে দেখবা যখন ওরা বলে, মানে টিভি চ্যানেলগুলোতে বিশেষ করে খবরে, ইনস্টিটিউশনকে করেছেন বলে দেয়। হ্যাঁ, ভারত সরকার করেছেন, ভারত সরকার করেছেন কখনো হয় না, ভারত সরকার করেছে হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী করেছেন হতে পারে, পশ্চিমবঙ্গ সরকার করেছে, মুখ্যমন্ত্রী করেছেন, এটা হয়। ওকে, চলো তাহলে ফুল স্টপ দাও। তাহলে লেখা হলো কি, ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার দ্বিতীয় পর্যায়ের বিশেষ নিবিড় সংশোধন আন্ডার ব্র্যাকেট SIR কর্মসূচি শুরু করেছে, ফুল স্টপ। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু,
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল সহ কয়েকটি রাজ্য অন্তর্ভুক্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল সহ কয়েকটি রাজ্য অন্তর্ভুক্ত। ফুল স্টপ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন নির্বাচনের আগে, আমি কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে শুধুমাত্র ডিকটেশনের ক্লাস করব, যেখানে আমি খুব দ্রুত বলবো এবং তোমাদের প্রত্যেককে লিখতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে ছবি পাঠাতে হবে। এই অভ্যাসটা খুব কেন ভালো হবে হবে। বলতো? এই অভ্যাসটা হবে হাতের লেখার স্পিড করার জন্য, বুঝতে পারলে? মানে তোমাদের সার্বিক যা যা কিছু প্রয়োজন পড়বে এক্সামিনেশন সেন্টারে, সবটাই আমি এখান থেকে করানোর চেষ্টা করব, বুঝতে পারলে? কারণ তোমাদের থেকে কয়েকজন চাকরি পেলে তোমরাই সাজেস্ট করবে তোমাদের ভাইদেরকে আমার কাছে পড়ার জন্য, এটাই আমার মূল উদ্দেশ্য। চলো দেখি এর মধ্যে কি, তাহলে কি বললাম লাস্ট? এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন নির্বাচন। হ্যাঁ, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকাকে আরো সঠিক, স্বচ্ছ, স্বচ্ছ বানান কি? দন্ত শয় ব চয় ছ, স্বচ্ছ ও দাদা একটু নিবিড় বানানটা বলবে? আমি না হর্ষই দীর্ঘই বুঝতে পারছি না কোনটাই হবে। র, ডয় শূন্য র, নিবিড়। নয়রস্যি বয়রস্যি ডয় শূন্য র, নিবিড়। ওকে, আচ্ছা এই একটা কথা শোনো, পরে আর পরে এই দুটোর মধ্যে তফাৎ যেন থাকে। পরে মানে কি? পরিধান করে, জামা কাপড় পরে, তাই না? আর বইপত্র পরে মানে পরে, ডয় শূন্য র। এই বয় শূন্য র আর ডয় শূন্য র, এই দুটো যেন তফাৎ থাকে। যেমন হিন্দি ভাষী যারা, তারা এই ঠ এর উচ্চারণ কিন্তু করে। হ্যাঁ, দেখবা তারা ঠাকুরকে কখনো কি ঠাকুর বলে? ঠাকুরকে তো ঠাকুরই বলে, তাই না? হিন্দি ভাষীরা ঠাকুরকে ঠাকুর বলে না ঠাকুর বলে? ঠাকুরই বলে। অথচ এটাকে কি বলে? এটা বলে কি না? মিথুন চক্রবর্তী বলে তো। তার মানে এইখানে যে ঠ, এটা ওরা বোঝে না, এই তো প্রবলেম, তাই না? তো এটা আমাদের হলে হবে না, যেটা থ সেটা থ, যেটা ঠ সেটা ঠ। ওকে, আমাদের জানো তোমরা, আমাদের যে ভারতীয় ভাষাগুলি, প্রত্যেকটা ভাষা সংস্কৃত রুট থেকে তৈরি হয়েছে। আর সংস্কৃত ধ্বনিমালায় এই পৃথিবীতে এমন কোনো ধ্বনি নেই যা এখানে অবলুপ্ত আছে, সমস্ত ধ্বনি আছে। আমাদের বর্ণমালায় ইও আছে না? ইও, হ্যাঁ। আর ওই ইও ইংরেজিতে কিসে দ্বারা ডিনোট করা হয়? এনজিতে, না? বাংলাতে যে আমরা ইও লিখি, সেই ইওকে তো এনজি দিয়ে ডিনোট করা হয় না ইংরেজিতে। তাহলে অনস্বরকে কিভাবে ডিনোট করবে? সেটাও এনজি। উঙকে কিভাবে ডিনোট করবে? সেটাও এনজি। তার মানে তুমি বুঝতে পেরেছো, বাংলায় 3টি ধ্বনি, ইংরেজিতে একটাই। তার মানে ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ভাষা হলেও এটা যে ধ্বনির দিক থেকে কতটা স্বল্প, এটা কি বুঝো? যার কারণে দেখবা যে আমাদের সেই বাংলা যে মোবাইলে সেই মুখে বললে টাইপ হয়ে যায়, এরকম কিছু আছে না ব্যাপারটা? ওটা দেখবা বলার সময় কিছু ভুল হয়ে যায়। হ্যাঁ স্যার, ইংলিশে অনেক লিমিটেশন আছে। হ্যাঁ, তো
যাই হোক, ছেড়ে দাও। আমরা ছিলাম কোথায় যেন? স্বচ্ছ সঠিক ও স্বচ্ছ হ্যাঁ, সঠিক, নিবিড়। স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করা। Stop. অন্তর্ভুক্তিমূলক, এই যে অন্তর্ভুক্তিমূলক কথাটা কিসের মধ্যে রয়েছে বলতো? ইন্টেন্সিভ কথাটার মধ্যে রয়েছে। হ্যাঁ, ইন্টেন্সিভ, এক্সক্লুসিভ, ইন্টেন্সিভ, অন্তর্ভুক্তিমূলক করা, ফুল স্টপ। প্যারাচেঞ্জ, এই কার্যক্রম 4 নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম 4 নভেম্বর, 4 নভেম্বর লিখতে জানো তো? স্যার কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যে 4টা, ডেটটা প্রথমে 4 এর সঙ্গে দিয়েছি 6। 20 অক্টোবর, তাহলে তো শুরু হবে এরকম লিখতে হতো না? ও হ্যাঁ, ঠিকই তো, এটাও তো মেনটেন করতে হবে। আচ্ছা, তাহলে তো ওটা তো যেহেতু এটা তোমাদের পরীক্ষা, হ্যাঁ এটা ঠিক বলেছো, এটাকে একটু মেনটেন করে নিও। হ্যাঁ, যদি এই ডেটটাই আমরা লিখি তাহলে এখানে লিখবো হবে, আর যদি এটা আমি এক্সামের ডেট লিখি তাহলে এখানে লিখবো হয়েছিল। ঠিক আছে, বা হয়েছে, এমনটা, বুঝেছো? এটা তোমরা তো নিজেরাই বোঝো, এই যে এই জায়গাগুলো। হ্যাঁ, তাহলে তোমরা লিখবা কি, যে এই কার্যক্রম 4 নভেম্বর 2025 তারিখে শুরু হবে। যদি আমরা ওই 20 অক্টোবর ডেট ধরি তবে লিখবো শুরু হবে, আর যদি আজকের ডেট লিখছো তাহলে লিখবা শুরু হয়েছে। আমি ওকে, আজকে ডেট দিই। হ্যাঁ বেশ, তাহলে তোমরা লিখবা শুরু হয়েছে। এই কার্যক্রম 4 নভেম্বর 2025 তারিখে শুরু হয়েছে এবং এবং প্রায় 51 কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবং প্রায় 51 কোটি 51 কোটি কয়কার টয়রস্যি 51 কোটি স্যার ভোটার। এখানে 12টি রাজ্যে বা 51 এগুলো কি আমি সংখ্যায় লিখবো নাকি? 12টা সংখ্যায় লিখবা, 51কে সংখ্যায় লিখবা। 51 কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, মানে টার্গেট। 51 crore of voters will be included in this SIR of second phase of SIR. Okay, আচ্ছা, দাদা বলছি যে বাংলা যেগুলো মানে 12 লিখেছি, 51 লিখেছি, এগুলো ওগুলো মানে সংখ্যাতেই আমি যেমন লিখবে। ইংলিশে 51 লিখেছি, ওগুলো কি বাংলাতে 51 লিখতে হবে? হ্যাঁ, সংখ্যাতে লিখবে। না, দেখো, বলছি যখন বাংলাতে আমি লিখবো, আরেকবার যেমন বলি, স্পেসিফিক ডেটা যখন হয় সেগুলোকে সংখ্যায় লিখলে কোনো ক্ষতি নেই। ওকে, না, আমি সংখ্যার কথা বলছি না, আমি বলছি যে 12 মানে 12 লিখলে হবে না, 12ই লিখতে হবে। হ্যাঁ না, সংখ্যায় লিখবে বাংলায় 1 12ই 2 লিখতে হবে। 1 2। বাংলায় 12 লিখতে হবে। ও আচ্ছা, মানে এইটা কি 1 2 এইভাবে লিখবে নাকি 1 2 এইভাবে লিখবে, কোনটা জিজ্ঞেস করছো? হ্যাঁ এটাই বলছি, হ্যাঁ এটাই আচ্ছা আচ্ছা, এটা যদি হয়, তুমি যদি পুরো লেখাটার মধ্যে ইংরেজি সংখ্যা ব্যবহার করো তাহলে যেন সব জায়গায় ইংরেজি সংখ্যাই ব্যবহার হয়, আর তুমি যদি বাংলা সংখ্যা ইউজ করো তাহলে সব জায়গায় বাংলা সংখ্যা ইউজ হয়। এটা মাথায় রেখো। আচ্ছা দাদা, ঠিক আছে। যদি স্যার তোমার কোনটা এক প্রেফার করা জায়গায় যাবে? বাংলা আরেক জায়গায় ইংলিশ যদি হয় তাহলে কিন্তু মার্ক কমে যাবে, বলে দিলাম। তুমি হয় ইংরেজিতে সব জায়গায় ব্যবহার করো, না হলে বাংলায় সব জায়গায় ব্যবহার করো, ইট ইজ ইওর চয়েস, বাট দুটোকে মিলিয়ে মিশিয়ে ফেলবে না। হ্যাঁ হ্যাঁ, আর কেউ কিছু জিজ্ঞেস করছিলে? বলছি স্যার তাহলে বলছি কখন কোনটা বেটার হবে? লিখে দেবো আর কখন কোনটা বেটার হবে? তখন ওই বাংলাটা তো সংখ্যায় বাংলা লেখাটাই ভালো হবে। ওকে ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ চলো, তাহলে কি বলছিলাম যেন? 51 কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, ফুল স্টপ। পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন যে সমস্ত প্রস্তুতি চলছে
সমস্ত প্রস্তুতি চলছে। হাইফেন দিয়ে লেখো কি কি প্রস্তুতি। এবার তোমরা যারা আজকের ডেটে দিয়েছো তারা কি লিখবা? রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটা লিখবা, তাই না? আর যারা পুরনো ডেট দিয়েছে তারা কি লিখবা? যে আধিকারিক জানিয়েছেন সমস্ত প্রস্তুতি চলছে। হাইফেন দিয়ে কি কি চলছে লিখে ভালো। নতুন ভোট কেন্দ্র স্থাপন, নতুন ভোট কেন্দ্র স্থাপন, কমা, বুথ লেভেল অফিসার আন্ডার ব্র্যাকেট লিখে দিবে BLO, বুথ লেভেল অফিসার নিয়োগ, বুথ লেভেল অফিসার নিয়োগ ও প্রশিক্ষণ, বুথ লেভেল অফিসার নিয়োগ ও প্রশিক্ষণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কাজ সম্পন্ন হচ্ছে। আর আজকের ডেটে যারা লিখবা তারা লিখবা হয়েছে। বুথ লেভেল অফিসার নিয়োগ ও প্রশিক্ষণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কাজ সম্পন্ন হচ্ছে। ফুল স্টপ। স্যার এখানে কি প্যারা চেঞ্জ করতে হবে না? না, ফুল স্টপ দিয়ে লেখো, বলবো যেখানে প্যারা চেঞ্জ করতে হবে। তো কি বললেন জেলা উল্লেখযোগ্যভাবে প্রশাসনের সাথে? জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কাজ সম্পন্ন হচ্ছে। আর যারা আজকের ডেট দিয়েছো তারা লিখবা সম্পন্ন হয়েছে। ফুল স্টপ। উল্লেখযোগ্যভাবে রাজ্যে এই ধরনের বৃহৎ পরিসরের সংশোধন, উল্লেখযোগ্যভাবে কমা দিয়ে লেখো, রাজ্যে এই ধরনের বৃহৎ পরিসরের সংশোধন প্রায় 2 দশক পরে হতে চলেছে। আর যারা আজকের ডেট দিয়েছো তারা লিখবা হচ্ছে। স্যার পরিসর বলতে কোন স হবে? দন্ত স। উল্লেখযোগ্যভাবে রাজ্যে এই ধরনের বৃহৎ পরিসরের সংশোধন প্রায় 2 দশক পরে হতে চলেছে। আর যারা আজকের ডেট দিয়েছো তারা লিখবা হচ্ছে। হতে চলেছে জায়গা লিখবা হচ্ছে। ফুল স্টপ। প্যারা চেঞ্জ। সংশোধন প্রক্রিয়ার সময়, এমন লিখো, সংশোধন প্রক্রিয়ার সময় কর্মকর্তারা, আচ্ছা আমি এটা যে লিখিয়ে দিচ্ছি তোমাদের মনের মধ্যে কিছু ভাবনা হচ্ছে যে কেন লিখিয়ে দিচ্ছি, কিছু একটা ঘটবে, কারো মাথায় ভাবনা আসছে? ট্রান্সলেশন দেবেন এর থেকে? হ্যাঁ একদমই তাই। এটা লিখে দিচ্ছি এই কারণে এটাকে ট্রান্সলেট করতে বলবো। আপনি তো বললেন একটু আগে নেক্সট ক্লাসে স্যার স্টার্টিং এ তো আপনি বললেন। স্টার্টিং এ বলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক, হ্যাঁ এটাকে আমি ট্রান্সলেট করতে দিব, ট্রান্সলেট করতে হবে এটাকে, এই জন্য বাংলাটা লিখিয়ে দিচ্ছি। তাহলে কোন জায়গায় যেন বলছিলাম, সংশোধন প্রক্রিয়ার সময়, সংশোধন প্রক্রিয়ার সময় কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। সংশোধন প্রক্রিয়ার সময় কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন, কমা, মৃত বা পুনরাবৃত্ত ভোটারদের নাম
মুছে ফেলবেন, মানে রিমুভ করবেন আর কি। রিমুভের বাংলা তো বাতিল করবেন বা এরকম কিছু একটা হবে। মুছে ফেলবেন বা বাতিল করবেন। এবং স্যার যারা আজকের ডেট দিয়েছে তারা কি লিখবে, ওই ফেলছেন নাকি? না, এই কর্মসূচিটা কি কি করবে সেটা লিখছো তুমি, ওইটা ফেলবেনই লিখো। এটা তো এখনো হয়নি না, যেহেতু এখানে এটা এখন যেহেতু পারফর্ম হয়নি কমপ্লিট, মুছে ফেলবেন এবং নতুন 18 বছর বয়সোত্তীর্ণ নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করবেন। এবং নতুন 18 বছর বয়সোত্তীর্ণ, বানানটা শুনে লেখো, ব অন্তস্থ দন্তশয় ওকার তয় তয় দীর্ঘি মূর্ধন্যয় রেপ বয়সোত্তীর্ণ, নতুন 18 বছর বয়সোত্তীর্ণ নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করবেন। ফুল স্টপ দিয়ে লেখো, নাগরিকেরা ফর্ম 6,7,8 ও 8A, নাগরিকেরা ফর্ম 6,7,8 ও 8A এর মাধ্যমে আবেদন, সংশোধন বা আপত্তি জানাতে পারবেন। এর মাধ্যমে আবেদন, সংশোধন বা আপত্তি জানাতে পারবেন। কমা দিয়ে লেখো, তবে পরিচয় ও বসবাসের বৈধ প্রমাণপত্র দিতে হবে। তবে পরিচয় ও বসবাসের বৈধ প্রমাণপত্র দিতে হবে, মানে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে আর কি, আইডেন্টিটি প্রুফ অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। ফুল স্টপ। স্যার আরেকবার বলুন শেষ লাইনটা। শেষ লাইনটা, নাগরিকেরা ফর্ম 6, 7, 8 ও 8 এর মাধ্যমে আবেদন, সংশোধন বা আপত্তি জানাতে পারবেন। ইফ দে হ্যাভ এনি অবজেকশনস দে ক্যান মেড। ওকে, তবে পরিচয় ও বসবাসের বৈধ প্রমাণপত্র দিতে হবে। ফুল স্টপ। লাস্ট প্যারাগ্রাফ, নির্বাচন কমিশন জানিয়েছে এই উদ্যোগ, প্যারা চেঞ্জ করে, হ্যাঁ প্যারা চেঞ্জ করে, নির্বাচন কমিশন জানিয়েছে, এই স্যার তিনটের উদ্যোগ, বেশি কি প্যারা লেখা যাবে? হ্যাঁ কি বলো? তিনটের বেশি কি প্যারা লেখা যাবে? হ্যাঁ রাখতে পারো, কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশন জানিয়েছে এই উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে। নির্বাচন কমিশন জানিয়েছে এই উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে। নির্বাচন কমিশন জানিয়েছে এই উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে এবং ভোটার তালিকাকে সঠিক ও নির্ভরযোগ্য করে তুলবে। এবং ভোটার তালিকাকে সঠিক ও নির্ভরযোগ্য করে তুলবে। ফুল স্টপ। সংশোধনের পর প্রকাশিত নতুন তালিকা, সংশোধনের পর প্রকাশিত নতুন তালিকা আগামী নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। আগামী নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। স্টপ।
হয়েছে? স্যার একবার বয়সোত্তীর্ণ বানানটা একবার বলবেন? ব ব অন্তস্থ দন্তস্বয় ওকার তয় তয় দীর্ঘি মধ্যন্বয় রেপ। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা। স্যার লাস্টের লাইনটা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। কেউ একজন পুরো রিপোর্টটা একবার পড়ো। কেউ স্যার একজন পুরো রিপোর্টটা পড়ো। পড়বো? হ্যাঁ পড়ো অবশ্যই। স্যার স্যার উদ্যোগ বা ব্যায়ামটা বলে দেন, উদ্যোগে ব্যায়ামটা। কোনটা বলবো? উদ্যোগের বানান। উদ্যোগ হ্যাঁ রস্যু দয় দয় জফলা ওকার গ। ওকে স্যার। পড়ো কেউ একজন। স্যার 12টি রাজ্য সহ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) হ্যাঁ। নিজস্ব সংবাদদাতা কলকাতা। আমি ডেট দিই স্যার ওই 20শে অক্টোবর 2025-এরটা। ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটার তালিকার দ্বিতীয় পর্যায়ের বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল সহ কয়েকটি রাজ্য অন্তর্ভুক্ত। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকাকে আরও সঠিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করা। নেক্সট প্যারা চেঞ্জ। এই কার্যক্রম 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে এবং প্রায় 51 কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন যে সমস্ত প্রস্তুতি চলছে। নতুন ভোট কেন্দ্র স্থাপন, বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগ ও প্রশিক্ষণ এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের কাজ সম্পন্ন হচ্ছে। উল্লেখযোগ্যভাবে রাজ্যে এই ধরনের বৃহৎ পরিসরের সংশোধন প্রায় 2 দশক পরে হতে চলেছে। সংশোধন প্রক্রিয়ার সময় কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন, মৃত বা পুনরাবৃত্ত ভোটারদের নাম মুছে ফেলবেন এবং নতুন 18 বছর বয়সোত্তীর্ণ নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করবেন। নাগরিকেরা ফর্ম 6, 7, 8 এবং 8 এর মাধ্যমে আবেদন, সংশোধন বা আপত্তি জানাতে পারবেন। তবে পরিচয় ও বসবাসের বৈধ প্রমাণপত্র দিতে হবে। নেক্সট প্যারা। নির্বাচন কমিশন জানিয়েছেন এই উদ্যোগ জানিয়েছে এই উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং ভোটার তালিকাকে সঠিক ও নির্ভরযোগ্য করে তুলবে। সংশোধনের পর প্রকাশিত নতুন তালিকা আগামী নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। খুব সুন্দর। তাহলে এসআইআর এর একটা ওভারভিউ পাওয়া গেল, ঠিক? এরপর আমরা রিসেন্ট সিচুয়েশন যদি ক্রিয়েট হয় কিছু, অন্তত আর কয়েকটা দিন যাক, তারপর এর বা রাজ্য সরকারের ভাবনা থেকে আমরা একটা রিপোর্ট করব, ঠিক আছে? আচ্ছা, এটাকে সবাই একটু ট্রান্সলেট করার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকে তো 10:37 বেজে গেছে, আমি নতুন টপিক শুরু করতে পারলাম না, আমাদের ফ্রেজ চলছে। আমি ফ্রেজগুলো অবশ্যই করাবো, 100% করাবো, ঠিক আছে? কালকে তোমাদের একটা মক টেস্ট আসছে, ওটাকে ভালো করে দাও। তোমাদের প্রথম মক টেস্টের রেজাল্টও কালকে আসবে। তো যাই হোক, এর মধ্যে সবাই খুব খুব ভালো থেকো, পড়তে থাকো। গুড নাইট।